আমি সুর পাচ্ছি না পাঠানো। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরাও ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা কি সরাসরি চলে যাব লাস্ট ক্লাসে? একটু বাকি ছিল। আমার মনে হয় যে বাজেটের যেটা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের ওই লাস্ট একটু ফরম্যাট বাকি ছিল। আপনারা কি রিভিউ করেছিলেন ওটা, বাজেটের ওটা অঙ্কটা?
বাজেটের নিয়ে আপনাদের কি লাস্ট ক্লাসে আমি একটা অঙ্ক আবার রিভিউ করে দিয়েছিলাম, সেটা কি আপনারা দেখেছেন বাসায়? আমার কি ওইটা আবার রিভিউ করা দরকার আছে, ইনকাম স্টেটমেন্ট এবং ইয়েটা ব্যালেন্স শিটটা? স্যার দরকার নাই, আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে পারি। কয়েকজনের রিকোয়েস্ট ছিল ইনকাম স্টেটমেন্ট এবং ওই যে ব্যালেন্স শিটটা আমি আর দেখাতে পারি নাই, ওরা কি ক্লাসে আছেন কিনা? এটা তো ইজি আছে, আমরা পারবো স্যার। এক্স্যাক্টলি। তো তারপরে যদি প্রয়োজন হয় আমি দেখাতে পারি। আমি মনে হয় যে নতুন চ্যাপ্টার চলে যেতে আজকে, এটা ভালো হবে। আমরা নতুন চ্যাপ্টার শুরু করি, যদি সময় পাই তখন আমরা আবার প্রিভিয়াস চ্যাপ্টার নয় শুরু করবো। দেখাই দিলেন একটু শেষে, ক্লাস শেষে। আমি স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিন দেখলে আপনারা আমাকে জানাবেন। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে শুরু করি আজকে নতুন চ্যাপ্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগের চ্যাপ্টারে যা দেখেছি সেটা হচ্ছে ফোরকাস্টিং করার সময় আমাদের কিছু টেকনিক্স অ্যাপ্লাই করতে হয়, যে টেকনিক্সগুলো দিয়ে আমরা ফোরকাস্টিংটা করতে পারি প্রপারলি করার জন্য। স্যার এর আগে চ্যাপ্টারটা টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 5টা বোধহয় একবার বুঝাই দিলে ভালো হতো সবাইকে। ওইটাতে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ দেখছি ওগুলা। আমি যে চ্যাপ্টারটাকে পড়াইছি আপনারা যদি ওখানে এটা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এটা রিভিউ করেন। রিভিউ করে আপনারা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং করলে ওখানে এমন কঠিন কিছু নাই যেটা আপনারা বুঝবেন না। হ্যাঁ, যদি আপনারা যে আটকান তাহলে আমাকে নক করেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। কিন্তু আমাদের হাতে যে সময়টুকু আছে এখন, হ্যাঁ, আমাদের সামনে চ্যাপ্টারগুলো কিন্তু অনেক সময় দিতে হবে, এবং মোর ইম্পর্টেন্টলি চ্যাপ্টার 12 and 13, মানে এই 11 চ্যাপ্টারের পরে চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13 ওগুলোতে আমাদের অনেক সময় দিতে হবে। এরপরে আপনার যে ক্যাপিটাল বাজেট, ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে ক্যাশ বাজেটিং এর মধ্যে কিছু ডিসকাশন আছে, ওয়ার্কিং ক্যাপিটাল ডিসকাশন আছে। ওখানে কিন্তু আমাদের একটা মানে কোয়ালিটি টাইম আমরা দিতে পারবো। হ্যাঁ, তো আমার মনে হয় যে যেটুকু আমি আপনাদের ক্লাস মানে চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার বুঝিয়েছি ওইটা আপনাদের জন্য এনাফ হবে। আপনারা যেহেতু সমাধানটা করা আছে, আপনারা ওটা করার চেষ্টা করেন, আশা করি পারবেন। না পারলে আমি কিন্তু দেখাই দিব, ঠিক আছে? আশা করি পারবেন। আপনি কি বলছিলেন? আপনার নামটা বলেন। সরি, মৌসুমী আক্তার। থ্যাংক ইউ। ঠিক আছে মৌসুমী আক্তার, আপনি ট্রাই করেন। আপনারা সবাইকে বলছি মৌসুমী আক্তারের প্রপোজালটা শেষ ধরে ওটা করবেন। 5 নম্বরটা করলে আশা করি পারবেন, কোনো ঝামেলা কিছু নাই। আর তেমন কঠিন তো কিছু না। আমি তো কনসেপ্টটা আমি কিন্তু বেসিক্যালি চেষ্টা করবো আপনাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার করতে। কনসেপ্ট নিয়ে আমি বেশি আলোচনা করবো। কম্পিটিশনাল ফ্যাক্টর এখানে খুব হার্ড কিছু নাই, ইনশাল্লাহ ওইটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু কনসেপচুয়াল প্রবলেম থাকলে কম্পিটিশনে গিয়ে তো পারবেন না। তো কম্পিটিশন গুলো আমাদের খুব ঝামেলা কিছু না। যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ দেখলে করতে পারলে মোটামুটি কনসেপ্ট ওটা সবই অঙ্ক করা যাবে, পুরো চ্যাপ্টারটাই, পুরো সাবজেক্টটাই। তো আজকে আমরা দেখি যে বিসমিল্লাহ করে যে ট্রিটমেন্ট অফ
আনসার্টেনিটি অ্যান্ড রিস্ক ইন ডিসিশন মেকিং। হ্যাঁ, তার মানে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করি, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এই আমাদের ব্যবসার ক্ষেত্রে, তখন আমাদের অনেকগুলো আনসার্টেনিটি কাজ করে এবং অনেক রিস্ক থাকে। আমাদের বিভিন্ন অপশন থাকে, ডিসিশন মেকিং এর অনেকগুলো অপশন থাকে। অপশন কোনটা নিব না নিব, কোনটা অপশন ভালো, কোনটা অপশন খারাপ, এগুলো নির্ধারণ করার সময় আমাদের কিছু আনসার্টেনিটি কাজ করে এবং কিছু রিস্কও কাজ করে। আজ এই আনসার্টেনিটি গুলো এবং রিস্ক গুলোকে আমরা ডিসিশন মেকিং সঙ্গে মানে কত আমরা এটা কমাতে পারি, এই রিস্ক ফ্যাক্টরটাকে কতভাবে আমরা কভার করতে পারি, সেটাই হচ্ছে এই টেকনিক, কয়েকটা টেকনিকের মাধ্যমে সেটা আমরা অ্যানালাইসিস করতে পারি। তো এই চ্যাপ্টারের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যানালাইজ ইনফরমেশন টু অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অন ডিসিশনস অফ ভ্যারিয়েবলস উইথ আনসার্টেন ভ্যালুস। আর এখানে কি আছে শিকার, সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ আনসার্টেনিটি অ্যান্ড রিস্ক অন ডিসিশন মডেলস that may be based on relevant cash flows, learning curves, discounting techniques, etc. Apply sensitivity analysis to both short and long-term decision models to identify variables that might have significant impacts on project outcomes. Analyze risk and uncertainty by calculating expected values, standard deviations together with probability tables, histograms. Prepare expected value tables, calculate the value information, apply decision trees. এখানে মোরলে যেটা এই যে প্রবাবিলিটি বিষয়গুলো আমি একটু বেশি ফোকাস করব। আর এখানে আপনার একটা জিনিস আপনারা দেখছেন এক্সপেক্টেড ভ্যালু বলছে, ক্যালকুলেটিং এক্সপেক্টেড ভ্যালুস। এই এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, প্রবাবিলিটির সঙ্গে রিলেট করে কিভাবে এক্সপেক্টেড ভ্যালু করা হয়, এগুলো একটু দেখার বিষয়। তেমন হার্ড কিছু না, ভেরি ইজি এবং ভেরি ইন্টারেস্টিং। সো দ্যাট আমাদের রিস্ক ফ্যাক্টর এবং ডিসিশন মেকিং এবং আনসার্টেনিটি আমরা কভার করতে পারবো। এই চ্যাপ্টার ওভারভিউতে কি আছে, ডিলিং উইথ রিস্ক এন্ড আনসার্টেনিটি। একটা হচ্ছে ডিসিশন ক্রাইটেরিয়া গুলো কি, পে অফ টেবিলটা কি জিনিস, পে অফ টেবিলস। হ্যাঁ, একটা টেবিলের মধ্যে করে ওখানে পে অফ টেবিল হিসাব করা হয়। মেজারিং রিস্কটাকে মেজার কিভাবে করতে পারি, ভ্যালু অফ ইনফরমেশন, ডিসিশন ট্রিজ, এগুলো হচ্ছে সবগুলো টেকনিক্স। বিভিন্ন ধরনের টেবিল টেকনিক্স ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা রিস্ক ফ্যাক্টর গুলোকে হিসাব করার চেষ্টা করি, বা রিস্কটা কতটুকু রিস্ক, ভলাটিলিটি অফ রিস্ক, কতটুকুটার কার্যকারিতা, এই বিভিন্ন ভাবে ক্যালকুলেশন করাটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়। চ্যাপ্টার ওভারভিউতে কি আছে, over the next few chapters we explore some decision making problems and such as whether to launch new products, whether to buy machines, choosing between products, etc. All of these decisions will involve an element of risk and uncertainty. যখনই আমরা কোনো লং টার্ম সিদ্ধান্ত নিব, কোনো একটা মেশিন কিনবো, কোনো একটা করব, আমাদের অনেক সিদ্ধান্ত আছে, তো ওইখানে আমাদের কিন্তু রিস্ক এবং আনসার্টেনিটি আছে। This chapter looks at how risk and uncertainty can be built into the decision making process. This is often achieved by building in probabilities for expected outcomes and using expected values and decision trees to assess the problem. এই যে expected value কথা বলতে, expected outcome কে probability সাথে রিলেট করে expected value করা, এভাবে করে আমরা এগুলো দেখতে পারি। Forecasting and decision making often include an element of risk or uncertainty because they look to the future. They often involve estimates of future costs and benefits. In this chapter, we look at how this risk and uncertainty can be built into the decision-making process. Decision-making involves making decisions now about what will happen in the future. আমরা এখন সিদ্ধান্ত নিই ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে কি হবে সেটার জন্য আমরা এখন সিদ্ধান্ত নিই। তাতে কি হয়, আমাদের events in the future can be predicted, but managers can rarely be 100% confident that these predicted future events will actually arise. আমরা একটা প্রেডিকশন নিয়ে ডিসিশনটা করি, আমরা একটা অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত করলে ফিউচারের জন্য সিদ্ধান্তগুলো নিই, কিন্তু 100% কনফিডেন্স থাকে না আমাদের 100% কনফিডেন্স নিয়ে আমরা বলতে পারি না যে ভবিষ্যতে এই ঘটনাটা ঘটবেই বা এই ঘটনাটা ঘটবে না। 100% কনফিডেন্স থাকে না, আমাদের রিস্ক ফ্যাক্টর কাজ করে। As actual results emerge, managers are likely to discover that they have achieved better or worse results than those predicted originally.
There are several ways of dealing with this variability of outcomes. In this session, we will consider several different possible outcomes that may arise. It is common in practice to consider 3 possible outcomes: the most likely outcome, the pessimistic worst possible outcome, and the optimistic best possible outcome. Most possible, worst possible, best possible. 3টা outcome হতে পারে সাধারণত আমরা কনসিডার করি। Analysts may consider more than these 3 possibilities, but more information will become more complicated and cumbersome to analyze and understand. আচ্ছা, এবার রিস্ক এবং আনসার্টেনিটি কি জিনিস? ডিফারেন্স বিটুইন রিস্ক এন্ড আনসার্টেনিটি। আনসার্টেনিটি এবং রিস্কের মধ্যে একটা পার্থক্য আছে। রিস্কটা কিন্তু মেজার করা যায়, যে এত পার্সেন্ট রিস্ক আমরা বলি না, সাধারণত বলে থাকে এত পার্সেন্ট রিস্ক আছে। বা আনসার্টেনিটি কিন্তু একেবারে অন্ধ, আনসার্টেন, এটা কোনো সম্ভব আমরা প্রেডিকশনের মধ্যে আনতে পারি না। এটি হচ্ছে কি বেসিক পার্থক্য। So investment appraisal faces the following problems. All decisions are based on forecasts. All forecasts are subject to uncertainty. This uncertainty needs to be reflected in the financial evaluation. The decision maker must distinguish between risk and uncertainty. Risk হচ্ছে কি quantifiable, এটাকে quantify করতে পারি আমরা। Problems, possible outcomes have associated probabilities, thus allowing the use of mathematical techniques. এই যে পসিবল যে আউটকাম আছে, বেস্ট পসিবল, ওয়ার্স্ট পসিবল, অথবা এক্সপেক্টেড পসিবল যেটা আউটকাম, সেগুলোকে আমরা আবার প্রবাবিলিটি ফ্যাক্টর দিয়ে আমরা আবার এটাকে কোয়ান্টিফাই করতে পারি। কিন্তু আনসার্টেনিটি এটাকে করতে পারি না, এটা আনকোয়ান্টিফাইবল। আউটকামস ক্যানট বি ম্যাথমেটিক্যালি মডেল। এটি হচ্ছে রিস্ক এবং আনসার্টেনিটির পার্থক্য। আচ্ছা, প্রবাবিলিটি সম্বন্ধে আপনাদের কি কোনো ধারণা আছে? প্রবাবিলিটি সম্বন্ধে আপনারা পড়াশোনা নিশ্চয়ই করেছেন, বলতে মনে আছে আপনাদের প্রবাবিলিটি? জি স্যার। আচ্ছা, উদাহরণ দেন তো একটা প্রবাবিলিটির। তো যেমন একটা কয়েন যদি আমরা টস করি, তাহলে সেটা স্যার হেড অথবা টেলের মধ্যে হেড হওয়ার পসিবিলিটি থাকে 50%, আবার টেল হওয়ার পসিবিলিটি থাকে 50%। স্যার এটা হচ্ছে প্রবাবিলিটি। ওকে, তো আশা করি সবার প্রবাবিলিটি সম্বন্ধে কিছু কিছু ধারণা থাকার উচিত, যেহেতু আপনারা একটা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতেছেন। প্রবাবিলিটি নিশ্চয়ই আপনারা কভার করে আসছেন। এই প্রবাবিলিটিকে আমরা ইউজ করে আমরা পসিবল আউটকামটাকে কিভাবে আমরা কোয়ান্টিফাই করতে পারি সেটা দেখব। আচ্ছা, ইলাস্ট্রেশন ফর এক্সাম্পল, illustration of risk and uncertainty. Risk কি জিনিস? যেমন there are a number of possible outcomes and the probability of each outcome is known. For example, based on past experience of digging for oil in a particular area, an oil company may estimate that they have a 60% chance of finding oil and a 40% chance of not finding oil. এটা হচ্ছে রিস্কের একটা মানে ওরা রিস্কটা এখানে একটা কোয়ান্টিফাই করে দিয়েছে। 60% চান্স হচ্ছে আমার তেলটা পেতে পারি। আমরা যদি খনিটা তেলের অয়েল ডিগ করার চেষ্টা করি, 60% চান্স আছে অয়েলটা পাবো, আর 40% চান্স আছে অয়েলটা পাবো না। তাহলে এখানে একটা প্রবাবিলিটির একটা আমরা কোয়ান্টিফাই করলাম, 60% 40% কোয়ান্টিফাই করলাম, পাবো অথবা পাবো না। কিন্তু আনসার্টেনিটিতে there are a number of possible outcomes, but the probability of each outcome is not known. ওখানেও পসিবিলিটি আউটকাম অনেকগুলো থাকতে পারে, কিন্তু প্রবাবিলিটিটা আমরা কনফার্ম করে বলতে পারবো না। ফর এক্সাম্পল, the same oil company may dig for oil in a previously unexplored area. The company knows that it is possible for them to either find or not find oil, but it does not know the probabilities of each of these outcomes. তাহলে কি এখানে কিন্তু আমরা আনসার্টেন কোয়ান্টিফাই করতে পারতেছি না। যেহেতু কোয়ান্টিফাই করতে পারছি না, ওটা আনসার্টেন করে আমরা অয়েলটা ওখানে পেতেও পারি, ওই জায়গাতে ডিগ করলে অয়েল পেতেও পারি, নাও পেতে পারি, বাট কতটুক পাওয়ার সম্ভাবনা নাই সেটা বলতে পারতেছি না। তাহলে এটা আনসার্টেন, দিস ইজ কল্ড আনসার্টেনিটি। আর যেখানে প্রবাবিলিটিটা আমরা মিক্স করতে পারবো বা কোয়ান্টিফাই করতে পারবো, সেটা হচ্ছে আমার রিস্ক। রিস্কটাকে আমি কোয়ান্টিফাই করে আমি হিসাব করতে পারবো। One possible approach of dealing with risk is to deploy sophisticated modeling techniques in an attempt to improve the reliability of business forecast. যাই হোক, এখানে তখন আমরা টেকনিকগুলো অ্যাপ্লাই করে
মোটামুটি আনতে পারবো এই কথাটাই। দেন আসেন প্রবাবিলিটিস অ্যান্ড এক্সপেক্টেড ভ্যালুস। তাহলে এই প্রবাবিলিটিকে করে ইউজ করে আমরা এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে বের করবো এবার দেখি, সেটা দেখবো। An expected value summarizes all the different possible outcomes by calculating a single weighted average. It is the long run average বা mean। এই যে আমরা যে এক্সপেক্টেড ভ্যালু যেটা বের করবো এটাকে লং রান এভারেজ বা মিনও বলা যেতে পারে। এটা ওয়েটেড এভারেজ করে, যেমন প্রবাবিলিটি যদি বলি আমরা একটু পরে একটা ইলাস্ট্রেশনে দেখবো। মনে করেন কোন একটা সিচুয়েশনে আমার 3টা পসিবল আউটকাম, একটাতে ধরেন একটাতে 20% রেজাল্ট আসতে পারে, একটাতে 30% আসতে পারে, একটাতে 50% আসতে পারে প্রবাবিলিটি। একটাতে প্রবাবিলিটি পাওয়ার প্রবাবিলিটি 20%, অন্য একটা অপশনের প্রবাবিলিটি 30%, অন্য একটা অপশনের প্রবাবিলিটি 50%। তাহলে এই 3টা প্রবাবিলিটিকে আমরা ভ্যালু দিয়ে গুণ করে করে আমরা ওয়েটেড এভারেজ করে আমরা একটা ক্যালকুলেশন করতে পারি, ওটাকে বলা হয় এক্সপেক্টেড ভ্যালু। কিভাবে করব একটা প্রসেসে আছে, সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি যখন একটু পরে একটা ইলাস্ট্রেশন দেখবো তখন একদম ক্লিয়ার হবে। দ্য এক্সপেক্টেড ভ্যালু ইজ নট দ্য মোস্ট লাইকলি রেজাল্ট। এটা কিন্তু মোস্ট লাইকলি রেজাল্ট নয়। ইট মে নট ইভেন বি আ পসিবল রেজাল্ট, বাট ইনস্টেড ইট ফাইন্ডস দ্য অ্যাভারেজ আউটকাম ইন দ্য সেম ইভেন্ট was to take place thousands of times. If the same event was to take place thousands of times. তাহলে expected value formula কি? EV, expected value is equal to summation of Px. এখানে x হচ্ছে represents the future outcome আর P হচ্ছে P represents the probability of the outcome occurring. এটা illustration দেখি, illustration মধ্যে একদম ক্লিয়ার হবে। An organization is considering launching a new product. একটা অর্গানাইজেশন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবে। It will do so if the expected value of the total revenue is in excess of $1,000. যদি $1,000 যদি বেশি হয় রেভিনিউ, তাহলে সে কি করবে? প্রোডাক্ট লঞ্চ করবে। It is decided to set the selling price at $10. $10 সেলিং প্রাইস হিসাব করলো ওরা। After some investigation, a number of probabilities for different levels of sales revenue are predicted. Different levels of sales revenue are predicted. These are known in the following table. আচ্ছা, আপনারা যে যাত্রাটা শেষে মিউট করেন, ফ্যামিলির নয়েজ পাওয়া যাচ্ছে, বাচ্চার নয়েজ পাওয়া যাচ্ছে, বাচ্চার নয়েজ পাওয়া যাচ্ছে বন্ধ করেন, অথবা আমি সবাইকে মিউট করে দিই। আপনারা আমার সঙ্গে রেসপন্স করবেন, একটু কথাবার্তা বলবেন মাঝে মাঝে, তাহলে আমি একটু ভালো ফিল করবো যে আপনারা আমার সঙ্গে আছেন, মনে বুঝতে পারবো। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে আনমিউট করে কথা বলতেন, কথা বলতেন। তো কি দাঁড়াচ্ছে এখন তাহলে সে বিভিন্ন ধরনের আউটপুট লেভেল হিসাব করছে এবং প্রবাবিলিটি দেখতেছে যে 10 টাকা করে বিক্রি হলে কি হয়। For after some investigation, a number of probabilities for different levels of sales revenue are predicted. These are shown in the following table. তাহলে ইউনিট সে 80টা সেল করলে তার 10 টাকা করে 800 টাকা হয়। এর প্রবাবিলিটি হচ্ছে 15% অথবা 0.15 মানে 15%, নিশ্চয়ই বুঝতেছেন এটা। তারপরে ইউনিট 100 ইউনিটের রেভিনিউ হচ্ছে 10 টাকা করে 1000 টাকা, এটার প্রবাবিলিটি হচ্ছে 50% প্রবাবিলিটি মানে 0.5%। আবার এটাকে আবার পে অফে আনছি, আবার 120 ইউনিট যদি হয় তাহলে 1200 রেভিনিউ, প্রবাবিলিটি 0.35। আর তাহলে এই রেভিনিউকে যখন আমরা প্রবাবিলিটি গুণ করব, এই যে আউটকামকে প্রবাবিলিটি 0.15 দিয়ে গুণ করলে 120 মানে 800 টাকা হওয়ার সম্ভাবনা 15%। এটাকে আমরা ওয়েটেড এভারেজ করার জন্য প্রবাবিলিটিকে আউটকামকে প্রবাবিলিটি দিয়ে গুণ করলাম, তাহলে এই 800 টাকার প্রবাবিলিটি হচ্ছে আমার 15% হিসেবে 120 টাকা। আবার 1000 টাকা ইনকামের প্রবাবিলিটি, রেভিনিউর প্রবাবিলিটি হচ্ছে 50%, এটাকে আমরা প্রবাবিলিটি ফ্যাক্টর দিয়ে গুণ করলাম, তাহলে আমরা এটা হলো 500 টাকা। আবার $1200 রেভিনিউ হতে পারে, এটার প্রবাবিলিটি 35% মানে 0.35, তাহলে 1200কে 0.35 দিয়ে গুণ করলে আমার হলো 420 টাকা। তাহলে টোটাল লেখা 0.15 যোগ 0.50 0.35 যোগ করলে 100% প্রবাবিলিটি বা 1 প্রবাবিলিটি সবসময় 1 হবে, 1টা ফুল করতে হবে, আপনাকে সাইকেলটা ফুল করতে হয়। সো 1 প্রবাবিলিটি মানে ফুল আমার হলে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে আমার 1040।
তাহলে আমি কি করলাম, প্রবাবিলিটি দিয়ে আমি এটা হিসাব করে দেখতেছি যে আমার যতগুলো সম্ভাবনা আছে বিক্রয়ের সবগুলোকে আমি একটা এভারেজ করলাম, এভারেজ প্রবাবিলিটি দিয়ে এভারেজ করে আমি দেখলাম যে আমার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 1040 টাকা। এই একটা প্রসেস, একটা টেকনিক, এভাবে করে আমি এক্সপেক্টেড ভ্যালু বের করে আমরা এই এই আপনার আনসার্টেনিটি, এই রিস্ক ফ্যাক্টরটাকে আমরা হিসাব করতে পারি। সো এইভাবে একটা গেল একটা। এখন কোম্পানির সিদ্ধান্ত হচ্ছে $1000 বেশি হইলে হ্যাঁ তাহলে সে বিক্রি করবে 10 টাকা সেলিং প্রাইস দিয়ে। এরপরে সেখানে দ্য এক্সপেক্টেড সেলস রেভিনিউ at a selling price of 10 per unit is 1040, that is 800 into 1.5 plus 1000 into 0.5 plus 1200 into 0.35 করে 1040 আসলো। In preparing forecast and making decisions, management may proceed on the assumption that it can expect sales revenue of 1040 if it sets a selling price of $10 per unit. The actual outcome of adopting this selling price may be sales revenue that is higher or lower than 1040. Actual outcome কম বেশি হতে পারে, and 1040 is not even the most likely outcome. The most likely outcome is $1000 since this has the highest probability. এই যে $1000 কিন্তু মোস্ট লাইকলি, যেহেতু 50% প্রবাবিলিটি আছে, তাহলে মোস্ট লাইকলি প্রবাবিলিটি কিন্তু $1000। $1040 কিন্তু নট ইভেন আমার কনফার্ম না যে আমি পাবো কেউ পাবো, বাট আমি একটা হিসাব করে রাখলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে। এটাকে এই ধরনের ডিস্ট্রিবিউশনকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে আমি পে অফটা আলটিমেটলি আমার এক্সপেক্টেড ভ্যালু কত হতে পারে সেটা একটা হিসাব করলাম, আগে থেকে হিসাব করলাম, প্রেডিকশন করলাম। অল দিস আর প্রেডিকশন। সো আমার সেজন্য বলতে and 1040 is not even the most likely outcome. The most likely outcome is $1000 since this has the highest probability. হিস্টোগ্রামের মাধ্যমে দেওয়া যায় যে যদি আপনার চার্টের মাধ্যমে দেন এরকম করে, এই যদি গ্রাফের মাধ্যমে দেন ওটাকে এই গ্রাফ আকারে যদি প্রবাবিলিটি যদি আপনি ই করেন প্রকাশ করেন তাহলে এটাকে হিস্টোগ্রাম বলে। একদিকে ইউনিট সোল দিলেন 80, 100, 120, এদিকে প্রবাবিলিটি দিলেন, এখানে গ্রাফে বসা দিলেন, এটাকে হিস্টোগ্রাম বলে। স্যার আমরা প্রবাবিলিটি কই পাইলাম স্যার? হ্যাঁ প্রবাবিলিটিটা কই পাইলাম স্যার? প্রবাবিলিটিটা কই পাইলাম? কই পাইলাম স্যার প্রবাবিলিটি কই পাইলাম? জি স্যার। প্রবাবিলিটি কই পাইলাম মানে প্রবাবিলিটি এখানে বলে দিয়েছে, ইলাস্ট্রেশনে বলে দিয়েছে যে আমার 100 মানে $80 ইউনিট বিক্রি হবার সম্ভাবনা কই পাইলাম। আচ্ছা কই পাইলাম মানে এটাও একটা প্রেডিকশন, এটা আমরা একটা হয়তো মার্কেট অ্যানালাইসিস থেকে পাইলাম, হ্যাঁ, অথবা আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে পাইলাম, অথবা আমার অন্যরা কম্পিটিটর যারা আছে ওদের কি অবস্থা সেখান থেকে পাইলাম, বিভিন্ন সোর্স থেকে আমরা পাইলাম। কিন্তু আমরা প্রবাবিলিটি কত হইতে পারে, কোনটার প্রবাবিলিটি কত, বা আমার লাইফ, আমার মার্কেট সিচুয়েশন কি, কোন জায়গায় মার্কেটে জড়িত আছে, কোন এলাকাতে মার্কেট, ওই এলাকাতে ওখানকার কাস্টমার নেচারটা কেমন, ওখানে আমার মার্কেট ডিমান্ড কেমন হতে পারে, all these are forecasting, all these are prediction, ওইখান থেকেই প্রবাবিলিটি পাইলাম। ঠিক আছে, এগুলা সব অ্যাসাম্পশন। আচ্ছা ওকে স্যার। তারপর আসেন ক্যালকুলেটিং অ্যান এক্সপেক্টেড ভ্যালু। আবার দেখেন, a company has identified 4 possible outcomes from a new marketing strategy. সে একটা কোম্পানি করলো কি, নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি করলো, ওখানে 4টা তার আউটকাম পাইলো সে। আচ্ছা এটা আপনারা নিজেরাই করতে পারবেন। এখন 4টা আউটকাম A B C D। এ যদি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি এ নিই তাহলে আমার প্রফিট হওয়ার সম্ভাবনা হচ্ছে, প্রফিট হতে পারে $1,00,000 এবং যার প্রবাবিলিটি হচ্ছে 0.1, 10% প্রবাবিলিটি আছে। যদি বিটা নিই তাহলে আমার $70,000 প্রফিট হতে পারে, প্রবাবিলিটি হচ্ছে 40% বা 0.40। আবার সি যদি অপশনটা নিই তাহলে $50,000 প্রফিট হতে পারে, প্রবাবিলিটি হচ্ছে 0.3 বা 30% প্রবাবিলিটি। আর যদি ডি অপশনটা নিই তাহলে আমার লস হতে পারে $20,000 এবং তার প্রবাবিলিটি হচ্ছে 20% বা 0.20। দেখেন আপনারা একটা খেয়াল করবেন যে 0.1, 0.4, 0.3, 0.2 সব যোগ করলে কিন্তু 1 হয়। দেখেন তো হয় কিনা? 4 এর 1 5, 5 3 8, 8 3 8 2 10 মানে 1। তাহলে প্রবাবিলিটি অলওয়েজ কি 1। 1 কি আমি ডিস্ট্রিবিউশন করলাম 4 ভাগে, 4টা অপশনে। এর অপশনের প্রবাবিলিটি 10%, বি এর অপশনের প্রবাবিলিটি 40% বা 0.4, সি অপশনের প্রবাবিলিটি 0.3, ডি অপশনের প্রবাবিলিটি 0.2, টোটাল করলে 1। এখন এক্সপেক্টেড ভ্যালু কি আপনারা করতে পারবেন এখান থেকে? করেন দেখি, অঙ্ক দিলাম একটা, আমি কিছুই বলবো না,
সো ইজি যে আমার এখানে মনে হয় কিছু বলা উচিত না। স্যার প্রফিট কে প্রবাবিলিটি দিয়ে গুণ করে দিব স্যার 49 হ্যাঁ স্যার প্রফিট কি কে বললেন? হ্যাঁ, কত বললেন? স্যার প্রফিট কে প্রবাবিলিটি দিয়ে গুণ করে দিব স্যার। হ্যাঁ, দুইটা কথাই ঠিক আছে। একজন বলছেন 49,000, আরেকজন বলছেন যে প্রফিট কে প্রবাবিলিটি গুণ করে যোগ করতে হবে। দুটি অপশন রাইট। সো এটা হচ্ছে কি, আমরা যেহেতু এক্সপেক্টেড ভ্যালু প্রবাবিলিটি 1 কে ফুল করার জন্য আমরা প্রত্যেকটা প্রবাবিলিটি গুণ করে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করব। হ্যাঁ, 4 পসিবল আউটকাম কে আমরা স্ট্র্যাটেজি করে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড আউটকাম অফ দিস স্ট্র্যাটেজি। তাহলে আমরা 1 লক্ষকে 10 দিয়ে গুণ করব, 0.1 দিয়ে গুণ করব, 70,000 যোগ 70,000 যোগ 0.4, 50,000 যোগ 50,000 ইনটু 0.3 মাইনাস 20,000 ইনটু 0.2, সবগুলোকে সব প্রবাবিলিটিকে যোগ করলে, সব এক্সপেক্টেড ভ্যালুকে যোগ করলে আমার প্রবাবিলিটি হচ্ছে কি 49,000। 49,000। এটা হচ্ছে কি এক্সপেক্টেড পসিবল আউটকামস কে আমি আইডেন্টিফাই করা। তারপর আসেন তাহলে furthermore, not all decision makers will have the same attitude towards the risk. সব রিস্কের ক্ষেত্রে কিন্তু ডিসিশন মেকারদের যে একটা অ্যাটিটিউড থাকে, যারা ডিসিশন মেক করে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাটিটিউড থাকে। কেউ কেউ হচ্ছে কি আপনার রিস্ক নিউট্রাল, কেউ কেউ হচ্ছে রিস্ক সিকার, আর কেউ কেউ হচ্ছে রিস্ক অ্যাভার্স। হ্যাঁ, সব ডিসিশন মেকারের মাইন্ডসেট একই রকম না। কেউ রিস্ক বেশি নিতে পছন্দ চায় বা নিতে পারে, কেউ রিস্ক নিতে চায় না, নিতে পারে না, কেউ নিউট্রাল থাকতে চায়। তো রিস্ক নিউট্রাল যারা আছে তারা কি করে, এটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকেও বলতে পারেন, এই ধরনের হতে পারে, মানুষের মধ্যে হিউম্যান নেচারের মধ্যে পার্থক্য থাকে। তো রিস্ক নিউট্রালরা, decision makers consider all possible outcomes and will select the strategy that maximizes the expected value or benefit. সবগুলো আউটকাম সে কনসিডার করবে, তাও সিলেক্ট করবে কোনটা, সিলেক্ট দ্য স্ট্র্যাটেজি দ্যাট ম্যাক্সিমাইজেস দ্য এক্সপেক্টেড ভ্যালু, ওইটাকে সিলেক্ট করবে। ওরা নিউট্রাল থাকতে চায়। আর রিস্ক সিকার যারা আছে তারা দে আর লাইকলি টু সিলেক্ট দ্য স্ট্র্যাটেজি উইথ দ্য বেস্ট পসিবল আউটকামস। একদম বেস্ট পসিবল যেটা আউটকাম আছে, হ্যাঁ, ওইটাকে সে অন্যগুলোকে আর কভার করতে চায় না। একদম বেস্ট পসিবল যে সেটাকে সে নিয়ে করতে চায়। অন্যগুলোতে ওটা দিলে যে তার লস হতে পারে, কত লস হতে পারে সেই হিসাবটা জানে না। সে একদম হাইয়েস্ট পসিবল যেটা, একদম বেস্ট পসিবল যেটা আউটকাম আসবে সেটা নিয়ে ফেলবে স্ট্র্যাটেজি, রিগার্ডলেস অফ দ্য লাইকলিহুড দ্যাট দে উইল অকার। হোক আর না হোক সেটা নিয়ে ফেলবে। দে উইল অ্যাপ্লাই দ্য ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া। ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়াটা আমরা এই চ্যাপ্টারের সামনে আরো কিছু ইনফরমেশন আছে, ওখানে ম্যাক্সিম্যাক্স সম্বন্ধে পড়বো। ম্যাক্সিম্যাক্স, মিনিম্যাক্স আর মিনিম্যাক্স রিগার্ড, এগুলো রিগ্রেট, এগুলো সম্বন্ধে আমাদের আলোচনা আছে। তো এই রিস্ক সিকার যারা আছে তারা ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়াটা গ্রহণ করে। ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া সম্বন্ধে যখন আলোচনা করবো তখন জানতে পারবেন, রিস্ক সিকার সম্বন্ধে জানতে পারবেন আরো। আর হচ্ছে রিস্ক এভার্স ডিসিশন মেকার্স ট্রাই টু অ্যাভয়েড রিস্ক। তারা রিস্ক অ্যাভয়েড করতে চায়। দে উড রাদার সিলেক্ট আ লোয়ার বাট সার্টেন, একদম কনফার্ম, লোয়ার হবে কিন্তু সার্টেন হবে, কনফার্ম থাকবে আউটকাম, দেন রিস্ক গোয়িং ফর এ হায়ার পে অফ which is less certain to occur. They will apply the maximum criteria or the minimax regret approach. এই যে ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া এবং মিনিম্যাক্স রিগ্রেট অ্যাপ্রোচ, এগুলো আমাদের এই চ্যাপ্টারের পরের দিকে আলোচনা আছে, তখন আমরা জানতে পারবো। তাহলে রিস্ক অ্যাডভার্সরা এই ধরনের ক্রাইটেরিয়া, এই ধরনের ডিসিশনগুলো নিয়ে থাকে। For instance, after investigation in the previous illustration, আমরা যে আগে যে ইলাস্ট্রেশন করছি আমরা, সেখানে the predicted revenues might have been different. রেভিনিউটা হয়তো বা ডিফারেন্ট হতে পারে। They might have been as follows. এই যে দেখেন predicted revenues might have been different. যেমন মনে করেন ইউনিট সোল্ড, সে আগেরটা চোখ বলে আসি, আগেরটা ছিল কিরকম 80, 100, 120, 800, 1000, 1200। আর এখানে সে হয়তো বা সে করলো কি, they might have been different. প্রেডিকশনটা ডিফারেন্ট হলো, ডিফারেন্ট প্রেডিকশন হলো যে 40, 100, 137, ওখানে ছিল 80, 100, 120, এখানে 40, আবার 100, 40-এর পর একদম 100, তারপর আবার 137, প্রায় 40 করে সে গ্যাপ দিয়ে যাচ্ছে। রেভিনিউটাও ওরকম করে চেঞ্জ হয়ে গেছে, 40-এর জন্য 400, 100-এর জন্য 1000, 137-এর জন্য 470। প্রবাবিলিটিটা আগের মতোই আছে।
0.5, 0.15, 0.5, 0.35 আছে, কিন্তু ওই যে আমার এক্সপেক্টেড যেটা আছে রেভিনিউ সেটা বা ইউনিট সেটা ডিফারেন্ট হলো, তাহলে কি হবে, আমার পে অফটাও কিন্তু প্রায় কাছাকাছি হলো। দেখুন 40 এর জন্য 1.5 করে 1.15 করে 60, 1000 জন্য 500, 1317 জন্য 479 যোগ করলে প্রায় ওই 1040, এখানে 1040 যখন ছিল, কিন্তু এখানে ডিফারেন্স একটা আছে কিন্তু। বাট বোথ সিচুয়েশনস গিভ, আগেরটা দেখেন, আগেরটা কত ছিল, এই যে আগেরটাও এক্সপেক্টেড ভ্যালু 1040 ছিল, এইটার এক্সপেক্টেড ভ্যালুও 1040 হইছে, 1039.5, মানে অলমোস্ট সেম। Both situations give rise to the same expected sales revenues of 1040 to the nearest dollar, but the two situations are not the same. Both situations are same now. The second involves a wider dispersal of possible outcomes. এই যে পসিবল আউটকাম যেগুলো আছে 40 থেকে 100 চলে গেছে, 60 ডিফারেন্স, আবার 100 থেকে 40 ডিফারেন্স, ওখানে কিন্তু ছিল আগেরটা ছিল 80 পরে 100, 100 পরে 20 ছিল। তাহলে এখানে একটা ওয়াইডার ডিসপার্সালটা ওয়াইডার, আর পসিবল আউটকামের ডিসপার্সালটা ভগ্নটা একটু ব্যাপ্তিটা বেশি, হেন্স হায়ার রিস্কটা বেশি, হেন্স ইট ইনভলভস হায়ার রিস্ক। ইফ দ্য ডিসিশন মেকার্স আর রিস্ক অ্যাভার্স, they will judge the range of possible outcomes described in the second situation to be worse than the first. হ্যাঁ, তাহলে তখন যদি অ্যাভার্স, যদি রিস্ক অ্যাভার্স যদি হয় ডিসিশন মেকারটা, সে করবে সেই তার জাজমেন্ট কি হবে, সে চিন্তার মধ্যে পসিবল আউটকামস ডিসক্রাইব ইন দ্য সেকেন্ড সিচুয়েশন খারাপ দেন ফার্স্ট, প্রথমটার থেকে সেকেন্ডটা বেশি রিস্কি। হ্যাঁ, ইফ দ্য ডিসিশন মেকার রিস্ক সিকার্স, দে মে প্রেফার দ্য সেকেন্ড সিচুয়েশন। যদি রিস্ক সিকার হয় তাহলে সে কিন্তু সেকেন্ড সিচুয়েশন নিতে পারে, বিকজ অফ দ্য হায়ার আউটকাম ইন দ্য বেস্ট পসিবল সিচুয়েশন। এখানে বেস্ট পসিবল সিচুয়েশন হচ্ছে 50%, $500, আর এখানে হচ্ছে গিয়া আমার $500, সে এখানে বেস্ট পসিবল অপশনটা নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হচ্ছে, however in this case the dire downside $400 may put them off. Whatever the case, it can be seen that the evaluation of the options solely on the basis of other expected value may not always be appropriate. So এখানে যারা ডিসিশন নিবে, ডিসিশন মেকারটা আজকে সে রিস্ক নিউট্রাল নাকি রিস্ক সিকার নাকি রিস্ক অ্যাভার্স, এই ধরনের মাইন্ডসেটের কারণে কিন্তু ডিসিশন চেঞ্জ হতে পারে। বাট আমরা এই একটা কোয়ান্টিফাই করে জিনিসটা দেখবো যে আসলে মানে আমাদের সিচুয়েশনে কি দাঁড়াচ্ছে, সেটা আমরা ডিসপ্লে করবো। ডিসপ্লে করার পর যদি ডিসিশন মেকিংটা ডিসিশন যারা মেক করবে, তারা তাদের চিন্তা অনুযায়ী, মেন্টালিটি অনুযায়ী, এক্সপেকটেশন অনুযায়ী এবং তাদের এবিলিটি অনুযায়ী সিদ্ধান্ত নিবে। এখানে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ইউটিলিটি থিওরি। ইউটিলিটি থিওরি কি জিনিস, এটা হচ্ছে এটা ওই অ্যামাউন্ট অফ মানি কত ইনভলভ হচ্ছে, ওইটাই হচ্ছে ইউটিলিটি। যেমন মনে করেন, utility is another important aspect of risk and uncertainty. The basis of the theory is that an individual's attitude to certain risk profiles will depend on the amount of money involved. কত টাকা ওইখানের মধ্যে ইনভলভ হচ্ছে, কম আর বেশি, কম আর বেশির মধ্যে কিন্তু রিস্কটা কিন্তু রিস্ক নেওয়ার ইচ্ছা পোষণ করা, রিস্ক নেওয়ার ক্ষমতা, রিস্ক নেওয়ার মাইন্ডসেট এবং ডিসিশনটা পারফেক্ট কোন সিদ্ধান্ত নিবে, এগুলা কিন্তু ওই যে অ্যামাউন্ট অফ মানি ইনভলভ কত হচ্ছে সেটাও তো একটা ইনফ্লুয়েন্স করে। ফর এক্সাম্পল, most people would accept a bet on the toss of a coin if the outcome were that they would win $6 if it came down heads, and if it came down tails they would pay $4. যদি এরকম কোন একটা বেট হয়, কয়েনটা একটা কয়েনের মানে যদি ডাউন হেড হয় তাহলে সে $6 পাবে, আর যদি ডাউন টেল হয় সে $4 পে করবে। তাহলে এখানে $6 $4 খুব বেশি অ্যামাউন্ট না, তাহলে বেশিরভাগ মানুষ কিন্তু এটা হ্যাপি হবে এই খেলাটা খেলতে। হ্যাঁ, এই যে বেটিংটা খেলতে হয়তো বা চাইবে বেশিরভাগ মানুষই। The average person would be happy to play secure in the knowledge that they would win if the game were repeated over a long enough period. যদি অনেকবার সে খেলতে থাকে, তারা হয়তো বা তারা ওখানে টাকা পয়সা বেশি ইনকাম করার এই বেটিং এ আছে, তারা হয়তো বা লাভ বেশি হইতে পারে। তখন যখন $6 $4 খুব বেশি অ্যামাউন্ট অফ মানি না, কিন্তু যদি বড় অ্যামাউন্ট অফ মানি হয়, ইফ stakes were raised to so that the win was $6,000 on a single toss coming down heads
and a loss of a $4,000 if it come down tails, তাহলে কিন্তু বেটটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট হয়েছে, $6,000 $4,000 বিগ অ্যামাউন্ট। তখন কিন্তু অনেক বছর চিন্তা করবে যে এইখানটা সে খেলবে না খেলবে না। The average person might think twice and reject the bet as being too risky. তখন এটা ওর জন্য খুব রিস্কি হয়ে যাবে। তাই যে রিস্কি হয়ে যাবে ব্যাপারটা করতে আসবে, এটাই হচ্ছে ইউটিলিটি থিওরি, এটাই হচ্ছে তার উপযোগিতা থিওরি। ইউটিলিটি মানে উপযোগিতা এবং অ্যামাউন্ট অফ মানি ইনভলভ আছে, যে এখন কতটুক সে ইনভলভ হচ্ছে, মানিটা কত ইনভলভ হচ্ছে, এটার উপরে কিন্তু তার ডিসিশনটা নির্ভর করতেছে। ইউটিলিটি থিওরি attaches weights of the sums of money involved. These are tailor-made to the individual's attitude towards winning and losing certain sums of money. এখন এমনও তো হইতে পারে ভাই, মনে করেন $6,000 $4,000 এমনও মানুষ আছে তাদের কাছে, এমন অনেক মিলিয়নিয়ার বিলিয়নিয়ার থাকতে পারে তাদের কাছে হয়তো $6,000 $4,000 কোনো টাকাই না, খুব একটা বড় অ্যামাউন্ট না ওদের কাছে। এরকম তো ধনাঢ্য ব্যক্তিরা আছে আমাদের মধ্যে, একেবারে বহু টাকার মালিক, তার কাছে তো $6,000 বা $4,000 কোনো কিছু মনে হচ্ছে না, সে হয়তো বা রিস্কটা নিতেই পারে। হ্যাঁ, আবার আমার আপনার কাছে, আমাদের মতো সাধারণ মানুষের কাছে হয়তো রিস্কি হতে পারে। Therefore, considering a proposed option solely on the basis of its expected value ignores the range of possible outcomes. ঠিক আছে, শুধুমাত্র পসিবল আউটকামস দিই না, এখানে এক্সপেক্টেড ভ্যালু যেটা আছে ignores the range of possible outcomes. স্যার এখানে ওয়েট হিসাব করি, ওয়েট হিসাব করলে তো স্যার এখানে $6 $4 আর 600 4,000 একই জিনিস স্যার। হ্যাঁ, ওয়েট হিসাব করলে তো একই জিনিস আসবে, কিন্তু আপনি এটাতে হয়তো বা সিদ্ধান্তটা আপনার মানে কোন দিকে নেবেন ডিপেন্ড করতে পারে, আপনার ইউটিলিটি থিওরি আপনার এখানে একটা ইম্প্যাক্ট দেয়, সে কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, আপনার পসিবলি আপনার আউটকামে এক্সপেক্টেড ভ্যালু আউটকাম করলে তো আপনার রেজাল্ট সেম আসবে, $4 $6 যা আসবে 6,000 এবং 4,000 ক্ষেত্রে তাই আসবে। ইউজুয়ালি আমরা তো মানির ক্ষেত্রে ওয়েট কাউন্ট করি, মোর মানি মিন্স মোর ভ্যালুয়েবল, সেই জন্য ইউটিলিটি থিওরি করাটা এটা একটা জাস্ট কথাটা আসবে। আচ্ছা, এরপরে আরো কিছু এক্সপেক্টেড ভ্যালু এক্সাম্পলস আছে, যেমন সিচুয়েশন 1। এগুলা সব এই আলোচনাগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই যে মানে সিদ্ধান্ত গ্রহণের যে কতভাবে প্রভাবিত হয় এগুলাই আসলে মূল আলোচনা। এগুলো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে এখানে, ইন্টারেস্টিং টু ডিসকাস আর কি। হ্যাঁ, তো সিচুয়েশন 1টা হচ্ছে আরো কিছু এক্সাম্পল আছে, যে এ কোম্পানি buys in sub-assemblies in order to manufacture a product. It is reviewing its policy of putting each sub-assembly through a detailed inspection process of delivery and is considering not inspecting at all. Consider করছে সে ইন্সপেকশন করবে না। It is reviewing its policy of putting each assembly through a detailed inspection process of delivery. প্রত্যেকটা অ্যাসেম্বলি সে কেনার সময় ইন্সপেকশন করবে না, এবং is considering not inspecting at all, এবং সে চিন্তা করছে না কোনো ইন্সপেকশন করবে না। সে অ্যাসেম্বলি কিনে, সাব অ্যাসেম্বলি গুলো কিনে, মানে ধরেন না আপনার যে অ্যাক্সেসরিজ জাতীয় বা কোনো একটা কোম্পানি, কোনো একটা মেশিনের কিছু সাব অ্যাসেম্বলি, কোনো একটা প্রোডাকশনের সাব অ্যাসেম্বলি এটা কিনে, সে চাচ্ছে যে ইন্সপেক্ট করবে না। কেন? Experience has shown that the quality of the sub-assembly is of acceptable standard 90% of the time. সাধারণত দেখা গেছে তার এক্সপিরিয়েন্সের মধ্যে 90% সময় কিন্তু তার কোয়ালিটিটা অ্যাকসেপ্টেবল পর্যায়ে থাকে। It costs $10 to inspect a sub-assembly and another $10 to put right any defect found at that stage. যদি সে ইন্সপেক্ট করে তাহলে তার $10 অতিরিক্ত খরচ হয়, আর যদি কোনো ডিফেক্ট পাওয়া যায় তখন আরো $10 খরচ হয় এটাকে ঠিক করার জন্য। If the sub-assembly is not inspected, যদি ইন্সপেক্ট করা না হয়, and is then found to be faulty at the finished goods stage, এবং যদি এখন finished goods stage কি যদি ফল্টি পাওয়া যায়, তখন the cost of reworks is $40. তখন আবার ওটাকে ঠিক করতে আবার তাকে যে রিওয়ার্কটা করতে হয় সেখানে তার $40 খরচ হয়ে যায়, $40 কস্ট পড়ে যায়। এখন সে অ্যাডভাইস দ্য কোম্পানি whether or not they should change their policy. তাদের যে পলিসিটা আছে সে চেঞ্জ করবে, মানে কি করবে না, চেঞ্জ করবে। তাদের চেঞ্জ তো এখন একটা আছে, ইন্সপেকশন আছে, এখন কনসিডার সে চাচ্ছে যে ইন্সপেকশনটা করবেই না সে। তো এই সিদ্ধান্ত সে নিবে কি নিবে না, সেই সিদ্ধান্ত মানে ইন্সপেকশন করবে না এই সিদ্ধান্ত সে আসতে চাচ্ছে। তো সে এখন কি করবে, সে কিভাবে সিদ্ধান্তটা তার পারফেক্ট হচ্ছে না,
সে একটা তাকে একটা ক্যালকুলেশন তাকে কিভাবে করতে হবে সেটা হচ্ছে এখানে। এখন এখানে 4 আউটকামস আর পসিবল। একটা হচ্ছে ইনস্পেক্ট এন্ড ফাইন্ড নো প্রবলেমস। ইনস্পেকশন করলো, কোনো প্রবলেম পাইলো না, তাহলে তার কস্ট হচ্ছে কত? $10। ইনস্পেক্ট করলো, ইনস্পেক্টরের কস্ট 10 টাকা, ইনস্পেকশনের কস্ট 10 টাকা, কোনো প্রবলেম পাইলো না, তাহলে কোনো ফান্ডের খরচ নেই, তাহলে ইনস্পেকশন কস্ট 10 টাকা, 10 টাকাই। আর একটা আউটকাম হতে পারে ইনস্পেক্ট এন্ড ফাইন্ড প্রবলেমস কস্ট 20 টাকা। ইনস্পেকশন করলো 10 টাকা দিয়ে, প্রবলেম পাইলো, ওটা খরচ আরো 10 টাকা করলো, তাহলে 20 টাকা খরচ হলো। তাহলে ইনস্পেকশন করলো, কোনো প্রবলেম হলো না, 10 টাকা খরচ। ইনস্পেকশন করলো, প্রবলেম পাইলো, 20 টাকা খরচ। Do not inspect and no problems exist, তাহলে নো কস্ট। কোনো ইনস্পেকশন করলো না, তাহলে ইনস্পেকশন কস্ট নাই। প্রবলেমও পাইলো না, তাহলে ওটার তো কোনো কস্ট নাই, তাহলে তার একদম 100% ওকে, নো কস্ট। Do not inspect and problems do exist, ইনস্পেকশন করলো না, তাহলে ইনস্পেকশন খরচ 10 টাকা লাগলো না, কিন্তু প্রবলেম পাওয়া গেল পরে, তাহলে তার 40 টাকা খরচ হলো। এই 4টা পসিবল আউটকাম আছে। এখন সে কোন ইনস্পেকশন কি করবে করবে না সে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে, তখন সে কি করবে? If sub-assemblies achieve the required standard 90% of the time, then there is a 10% chance that they will be faulty. যদি ইন্সপেক্ট করে তাহলে 10% চান্স আছে ফল্টি পাওয়ার, 90% তো আমার ভালো হওয়ার, ঠিক আছে, ভালো হতে পারে। অ্যাসেম্বলিজ অ্যাচিভ রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড 90% হলে তার 10% তো ফল্টি হওয়ার সম্ভাবনা আছে। তখন সে ইন্সপেক্ট করলে তার ভ্যালুটাকে সে কিভাবে ডিস্ট্রিবিউশন করবে? এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য কস্ট অফ ইচ পলিসি। ইন্সপেক্ট করলে 90% ইন্টু $10 প্লাস 10% ইন্টু $20, মানে যদি ফল্টি পাওয়া যায় তাহলে তার $20 খরচ। আর এই 90% জন্য $10 যে খরচ, এটা ইন্সপেকশনের খরচ, এটাকে 90% ইন্টু $10 প্লাস $20 ইন্টু 10% বললে সে তার খরচে ইন্সপেক্ট করলে তার আসলে খরচে কিন্তু ভ্যালু করলে কস্ট ভ্যালু করলে $11 খরচ। আর ডু নট এক্সপেক্ট ইন্সপেক্ট না করে তাহলে 90% ইন্টু ইন্সপেকশনের কোনো খরচ নাই, তাহলে 0, 90% ইন্টু $0 খরচ প্লাস 10% ইন্টু $40 খরচ, মানে 4 টাকা। সো এখানে তার এটা সে ডু নট এক্সপেক্ট করলে তার $4 আর ভ্যালু হচ্ছে এটা এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য কস্ট। তাহলে ইন্সপেক্ট করলে তার $11 ভ্যালু হচ্ছে, ডু নট ইন্সপেক্ট না করলে $4 ভ্যালু হচ্ছে। টেকেন ওভার এ লং এনাফ পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে সময় ধরে যদি সে করে, a policy of not carrying out an inspection would lead to saving in cost of $7 per assembly. একটা অ্যাসেম্বলি যে লং টার্ম যদি হিসাব করে তখন হিসাব করলে তার পার অ্যাসেম্বলিতে $7 করে তার সেভিং হচ্ছে 11 থেকে 4 পাকলে ইন্সপেক্ট না করলে, on a purely quantitative analysis. Therefore this is the correct policy to adopt. তাহলে সে একটা ভ্যালু করে দেখলো যে আসলে ইন্সপেক্ট না করলে তার জন্য একটা সেভিং আছে। However, in the real world such a high level of failures is incompatible. আচ্ছা, আমরা যে প্রথম দিকে চ্যাপ্টারে যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট পড়ছিলাম মনে আছে আপনাদের? বারে বারে আমি হিট করি প্রশ্নটা এই জায়গাতে এসে। হ্যাঁ, TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে কি আমাদের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যদি বলেন তাহলে এই যে 4টা অপশন আছে, কোন অপশনটাকে আপনারা প্রেফার করবেন? TQM এ যদি যাই, উত্তর চাচ্ছি আমি, ভুল অসুবিধা নেই, বলেন। স্যার 1 নম্বর স্যার, ইন্সপেক্ট এন্ড ফাইন্ড নো প্রবলেম। 1 নম্বর, স্যার হ্যাঁ 3 নম্বরটা স্যার, number 3 নম্বর স্যার। স্যার 1 নাম্বার 1 নম্বর। 3 নম্বরটা কি বলছেন? নাম বলেন। ইবনুল আরাদ। ইবনুল আরাদ। আচ্ছা, ইবনুল আরাদ না, আপনার নামটা ধরতে পারতেছি না। ইবনুল মানে তো ছেলে, কার ছেলে আপনি? ইবনুল আরাদ নাকি? জি, থ্যাংক ইউ, আপনার আনসারটা কারেক্ট আছে। ডু নট ইন্সপেক্ট, নো প্রবলেম এক্সিস্ট, নো কস্ট। এটাই হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কনসেপ্ট, যে এত ফাইন টিউনিং হবে, এত বেশি ভালো আমরা ম্যানেজমেন্ট থাকবে যে আমরা প্রবলেমটা হইতেই দিব না। মনে আছে কিনা কথাগুলো? জি স্যার।
আলোচনা করছিলাম না যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে প্রসেসিং টোটাল প্রসেসের মধ্যে আমার প্রোডাকশন প্রসেস বলেন, আমার কাস্টমারদের ওখানে ডিলিংস বলেন, আমার এমপ্লয়িদের সেলস ম্যানেজারদের মধ্যে কোনো পলিসির মধ্যে কোনো প্রসেসের মধ্যে কোনো রকম সমস্যা থাকবে না, যে এমন কোনো সমস্যা থাকবে না যার জন্য কোনো প্রবলেম সৃষ্টি হতে পারে, ওই ধরনের কোনো সমস্যাই সৃষ্টি হবে না। ওটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তো আমাদের ডু নট ইন্সপেক্ট আর নো প্রবলেম এক্সিস্ট হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কনসেপ্ট। তাহলে আমাদের কিন্তু বর্তমান যে ইয়েতে মডার্ন ইতে এই জন্য বলছে, however in the real world such a high level of failures is incompatible with the requirement for a quality product. যদি কোয়ালিটি প্রোডাক্ট করতে চান 10% ফল্টি থাকাটা কিন্তু বিরাট ফল্টি, কিন্তু ঠিক না? আপনারা প্র্যাকটিক্যালি যারা কাজ করেন তারা নিশ্চয়ই এটা আমার সঙ্গে এগ্রি করবেন। 10% ফল্টি ইজ এ বিগ ফল্ট, হতে পারে না এতগুলো। And the concept of continuous improvement করতে আসছে, যে কনসেপ্ট অফ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কথা। কনসেপ্ট অফ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, সবসময় আমরা ইমপ্রুভমেন্টের দিকে চিন্তা করতে থাকবো এবং ইমপ্রুভমেন্ট করতে থাকবো, কোনো ফল্ট হবে না। It would be more useful to ask the supplier some basic questions regarding quality management in order to bring about a fundamental shift towards outcome 3. Outcome 3 money, do not inspect and no problem exists, no cost. Rather than simply implementing a policy on the basis of such an uncritical analysis of the situation. About situation 2 টা দেখি, আরেকটা সিচুয়েশন দেখছি এখানে। ওরা বলছে an individual is considering backing the production of a new musical in the West End. একজন ইন্ডিভিজুয়াল মানুষ সে চিন্তা করছে ওয়েস্ট এন্ডের মধ্যে একটা নতুন একটা সে মিউজিক্যাল কিছু প্রোগ্রাম শো করবে। হ্যাঁ, কিছু মিউজিক্যাল শো করার জন্য সে একটা প্রোগ্রাম সে একটা উদ্যোগ নিল। It would cost $100,000 to stage for the first month. তার প্রথম মাসে $1,000 তার খরচ হবে। If it is well received by the critics, it will be kept open at the end of the first month for a further 6 months. যদি সে দেখে যে 1 মাস চালানোর পরে 1 মাসে তার $1 লাখ খরচ, 1 মাস চালানোর পরে যদি সে দেখা যায় না তার প্রোগ্রামগুলো ভালো হচ্ছে, সমালোচকরা তার নাম করছে, তখন সে আরো 6 মাস চালাবে, তার একটা সিদ্ধান্ত আছে। During which time further income would be $3,50,000 would be earned. সে তখন ওই সময় আরো $3,50,000 আর্ন করতে পারবে। If the critics dislike it, যদি ক্রিটিক্স যদি এটাকে ডিসলাইক করে, it will close at the end of the first month. যদি এটা সমালোচকরা যদি সমালোচনা করে, ভালো পছন্দ না করে, তাহলে সে বন্ধ করে দেবে। And there is a 50-50 chance of a favorable review. এবং ক্রিটিক্সটা তার সুনাম করবে, তার ব্যবসা ভালো হবে, এটার চান্স হচ্ছে 50-50 হতে পারে, 50 হতে পারে, 50% হতে নাও হতে পারে। এখন সে চিন্তা করছে শুড দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্ট ইন দ্য মিউজিক্যাল, সে কি এখানে ইনভেস্ট করবে? তো সেখানে আমরা এটা করতেছি কি হবে, দ্য এক্সপেক্টেড ভ্যালু, ওই আবার এক্সপেক্টেড ভ্যালুটা হিসেবে করবো। এক্সপেক্টেড ভ্যালু অফ ব্যাকিং দ্য মিউজিক্যাল, এক্সপেক্টেড ভ্যালুটা কি? আমাদের $2,50,000 আর্ন হতে পারে, মানে 3,50,000 থেকে $1,00,000 বাদ দিলাম, তাহলে আমার নেট আর্ন হতে পারে $2,50,000 টাকা। এটার চান্স হচ্ছে 50%, 0.5 দিয়ে গুণ করলাম, আর $1,00,000 একদম লস হওয়ার চান্স হচ্ছে তাহলে 50%, তাহলে এটাকে 0.5 দিয়ে গুণ করলাম, যোগ বিয়োগ করে আমরা নেট করলাম $75,000 আমাদের হতে পারে। এটা হচ্ছে আমার এক্সপেক্টেড ভ্যালু অফ ব্যাকিং দ্য মিউজিক্যাল। As this provides a positive return, it would be accepted on the basis of expected values as the alternative yields 0. যদি নাই করি তাহলে তো আমার 0 পাচ্ছি, সুতরাং অল্টারনেটিভলি আমি করলে বরং 75,000 আমি প্লাস হচ্ছি। However, the expected value can be misleading here as it is a one-off situation and the expected profit of $75,000 is not a feasible outcome. The only feasible outcomes of this project are a profit of $2,050,000 or a loss of $1,00,000. সে $5,000 সে মানে ফিজিবল হচ্ছে কি তার জন্যই $2,50,000 হলে ঠিক আছে, অথবা লস করবে ওয়ান অফ, মানে হয় $2,50,000 তার লাভ হবে অথবা সে $1,00,000 লস করবে। এখানে দেখেন, while almost everybody would welcome a profit of $2,50,000, not many individuals could afford to sustain a loss of $100,000 and they would place a high utility on such a loss. তাহলে এক্ষেত্রে দেখেন $2,50,000 যদি আমার আর্ন হয়, কারো আর্ন হয়, সে অলমোস্ট সবাই এটাকে ওয়েলকাম করবে, কিন্তু বেশিরভাগই অনেকে কিন্তু $1,00,000 লস হওয়াটাকে কিন্তু এফোর্ড করতে পারবে না।
অ্যাফোর্ডেবল হবে না, যেহেতু এখানে একটা ইউটিলিটি, যে হাই ইউটিলিটির বিষয়টা চলে আসে। Many investors would be risk averse in such a situation because they would not consider that a 50% chance of making $250,000 was worth an equal 50% risk of losing $100,000. বেশিরভাগই কিন্তু এটা কম্পেয়ার করতে গিয়ে মুশকিলে পড়ে যাবে খুব। On the other hand, if the individual were a multimillionaire, যদি সে মাল্টিমিলিয়নার হয়, তার অনেক মিলিয়ন ডলার টাকা আছে, এরকম যদি হয়, তাহলে কি হবে? The return of 250% would be very appealing, and the loss of a mere $100,000 would have a low utility attached to it. যদি অনেক টাকা থাকে তখন তার জন্য সিদ্ধান্তটা অন্যরকম হতে পারে। The two exercises have only had single point outcomes, that is conformity or otherwise, with a preset quality standard and a successful show or a flop. Successful show or a flop, যে কোনো একটা হতে পারে, conformity or otherwise. It is obvious that একটা মিনিট সময় নেই, আদার হচ্ছে। হ্যাঁ, আমি কি আপনার সঙ্গে আছি নাকি? Yes, sir. আচ্ছা, তো হয়ে যাক, তারপর আবার শুরু করব। তাহলে কি হচ্ছে? The two exercises have only had single point outcomes, that is conformity or otherwise, successful show or flop. It is obvious that the two outcomes of the first exercise represent the only possible alternatives, and so quantification of the related payoffs along the lines of the example appears reasonable. It is also obvious that the profit of $250,000 predicted for a successful show in the case of the second exercise is far too precise a figure. It would be more realistic to assume a range of possible successful payoffs, which will vary according to the number of seats and sold and price of the seats. এখন এটাকে যদি আমরা আরো রিজনেবল করতে চাই, তখন আমরা আরো যদি রিয়েলিস্টিক করতে চাই, মোর রিয়েলিস্টিক, তাহলে আমাদেরকে অ্যাজিউম করতে হবে মোর রেঞ্জ অফ পসিবল সাকসেসফুল পে অফস, আরো কিছু পসিবল সাকসেসফুল পে অফস এর রেঞ্জ আমরা করতে পারি, তখন আরো মোর রিয়েলিস্টিক এবং মোর পারফেকশন আসবে ওখানে ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। কিসের উপর ডিপেন্ড করে? which will vary according to the number of seats sold and the price of the seats. If probabilities are attached to each estimate, the expected value of a successful outcome will take account of the range of possible outcomes. By weighing each of them by its associated probability, the range of possible outcomes might be follows. এখন যদি আমরা ওই 8 লাখ টাকা
যেটা আমরা কনফার্ম হয় 2.5 লাখ টাকা ইনকাম অথবা 1 লাখ টাকা লস, ওটাতে না গিয়ে যদি আমরা 2.5 লাখ টাকা ইনকামটাকে যদি আরেকটু যদি আমরা ভেঙে করতে চাই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এক্সপেক্টেড ভ্যালু করে, তাহলেও কিন্তু আমাদের মোর রিয়েলিস্টিক হয় সিদ্ধান্ত গ্রহণটা। যেমন মনে করেন লস হবে আমার 1 লাখ, যেটা সম্ভাবনা আছে 50%, 0.5 দিয়ে গুণ করলাম, এক্সপেক্টেড ভ্যালু 50,000 মাইনাস। আমার মনে করেন 2 লক্ষ টাকা লাভ হতে পারে, যেটা একটা এক্সপেক্টেড প্রবাবিলিটি করলাম যে আমরা 17.5%, তার মানে 0.1750। এটাতে স্যার এখানে কি প্রবাবিলিটি গুলো ধরে নিয়েছি আমরা নাকি? এটা প্রেডিকশন, দিস অল আর প্রেডিকশন, এখানে তো কোনো কিছু কনফার্ম কিছু নাই। স্যার নরমালি আমাদের কোশ্চেন থাকলে কি সেখানে প্রবাবিলিটি দেওয়া থাকবে সব সময়? দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। এগুলা জাস্ট ডিটেলস আলোচনা, জাস্ট বিষয়গুলো কনসেপ্টটা মাথায় আসার জন্য। কোশ্চেনের মধ্যে এত ডিটেলস না, কোশ্চেনের মধ্যে যদি আসে আপনার ওই যে এই এরকম ডাটা থাকবে, হ্যাঁ, আপনার অপশনগুলো থাকবে, প্রবাবিলিটি কত পার্সেন্ট হবে, আপনাকে বলবেন যে এক্সপেক্টেড ভ্যালু বের করে দেন, ফাটাফাট গুণ করে যোগ করে দিবেন, বাস শেষ। নট দ্যাট হার্ড, এখানে হার্ড কিছু নেই। হ্যাঁ, সো দেখেন তাহলে আসি কথায়, $2 লাখ প্রফিট যদি হয় তাহলে তার 0.175%, 17.5% প্রবাবিলিটি আছে, গুণ করলাম, এক্সপেক্টেড ভ্যালু 50,000 বের করলাম। এর উপরে আমি 2,50,000-কে আবার প্রবাবিলিটি দেখলাম যে 20%, তাহলে 20.2 দিয়ে গুণ করলাম 50,000। 3 লাখের প্রবাবিলিটি হচ্ছে 0.7.5%, এটা জিরো, এখানে এই জিরোটা হবে না, 0.007 হবে না, 0.075 হবে, তাহলে 7.5% হবে। 3 লাখকে 7.5% গুণ করলে 22,500 হবে। আবার 3 লাখ, এটা আপনার জিরোটা কেটে দিন, কেমন? এই যে 0.00 একটা জিরো বেশি আছে, এখানে একটা জিরো ডিলিট করে দেন। $3,50,000 যদি হয়, এটাকে ধরেন 5% যদি আমরা প্রবাবিলিটি দিই, তাহলে হলো তার 17,500। সে একটা হিসাব করলো মোটামুটি, তার এরকম একটা ডিসপারশন করে একটা প্রবাবিলিটি, এটা এই ধরনের এইগুলোকে বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটিকে আপনি ডিস্ট্রিবিউট করে দিলেন, দিস ইজ কল্ড প্রবাবিলিটি distribution. The statement of a range of possible outcomes and their associated probabilities is known as a probability distribution. এই যে statement করলাম, range with the range of possible outcomes and their associated probabilities, in তার সঙ্গে probability দিলাম, এটাকে বলা হয় probability distribution. Presenting the distribution to management, এরকম একটা ডিস্ট্রিবিউশন করে যদি আপনি ম্যানেজমেন্টের সামনে যদি একটা হাজির করেন স্টেটমেন্টটা, প্রেজেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন টু ম্যানেজমেন্ট অ্যালাউস টু ফার্দার ইউজফুল ইনফারেন্সেস টু বি ড্রন। সেটা হচ্ছে দ্য মোস্ট লাইকলি সাকসেসফুল আউটকাম, দ্যাট ইজ দ্য সাকসেসফুল আউটকাম উইথ দ্য হাইয়েস্ট প্রবাবিলিটি ইজ দ্য প্রফিট অফ $2,50,000. আরটা হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ অ্যান আউটকাম বিং অ্যাবভ অর বিলো a particular figure. The particular figure will either be expected value or a figure of consequence, such as zero profit, where a lesser outcome might have dire consequences. By summing the probabilities for payoffs of 2 lakh and 2,50,000, it can be concluded that there is 37.5% probability that profits will be 2,50,000 or less if the musical is successful. যেমন মনে করেন এখানে যদি আমরা 2 লক্ষ আছে, হ্যাঁ, 2,50,000-কে 2,50,000-এর নিচে যা আছে ওর লেগে যদি সামিং আপ করে যোগ করে ফেলি, তাহলে আমরা বলতেই পারি যে 2,50,000 বা তার নিচে পর্যন্ত আমার সম্ভাবনা হচ্ছে 37.5%, মানে 20% যোগ 37.5%। সামিং আপ করতে পারি, বিভিন্নভাবে চিন্তা করতে পারি, মানে অপশনটা খোলা থাকলো। আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমি একটা প্রপার সিদ্ধান্ত নিব, এটাই তো আমার উদ্দেশ্য। বিভিন্নভাবে এই সমস্ত চার্ট গুলো করে, টেবিল গুলো করে, এই ইকুয়েশন গুলো এনে সিদ্ধান্ত গ্রহণের জন্য সহায়তা করা হচ্ছে মেইন উদ্দেশ্য। সো আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার 2.5 লক্ষ পর্যন্ত আমার সম্ভাবনা হচ্ছে 37.5%, আর 2.5 লক্ষের উপরে 3 লক্ষের উপরে হচ্ছে 3.5 লক্ষ পর্যন্ত আমার, and it can be concluded that there is a 37.5% probability that profits will be $2,50,000 or less if the musical is successful. By summing those for 3 lakh and $3,50,000, it can be determined that the probability of a profit of 3 lakh or more in the event of success is only 12.5%. যদি বলি যে না আমাদের
3 লক্ষ বা তার উপরে আমাদের আর্ন করার সম্ভাবনা হচ্ছে গিয়া এই 7.5% যোগ 5% যোগ করলে 12.5% হয়, যে আমার 3 লক্ষের উপরে আর্ন করার সম্ভাবনা হচ্ছে 12.5%, আর আমার আরো লক্ষ পর্যন্ত বা তার নিচে আমার সম্ভাবনা আছে 37.5%। তাহলে 37.5% এবং 12.5% যোগ করলে 50% হচ্ছে আমার সাকসেসের কি আমি ডিস্ট্রিবিউশন করলাম, আর আনসাকসেস হলে তো 1 লক্ষ টাকা পুরো গেল, ওটা 50% হয়ে গেল। এইভাবে করার পরে হলো কি আসলে বিষয়টা এক্সাম্পলের মধ্যে আমরা যেটা আসলে এখানে ফোকাস করার চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য সহযোগিতা করা, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, এই গেল একটা জিনিস আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্বন্ধে। আরেকটা সেবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনারা নিশ্চয়ই করছেন, মনে হয় স্ট্যাটিস্টিক্স এর করছেন না আপনারা? অনেকে করছেন? জি স্যার করছি। জি স্যার। ওই সেম জিনিসটাই স্ট্যান্ডার্ড ডিভিশন টেকনিক্স অ্যাপ্লাই করে এটাও সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের কাজে লাগাতে পারে। সেখানে কি হয়, in order to measure the risk associated with a particular project, it is helpful to find out how wide ranging the possible outcomes are. কত wide আর possible outcome যেগুলো আছে সেগুলো কত বিস্তৃত, ব্যাপ্তি কত বড়। হ্যাঁ, তো ওটার জন্য প্রবাবিলিটি ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে। ডেভিয়েশন শব্দটার অর্থ কি বলেন তো? এনিওয়ান প্লিজ? ডেভিয়েশন বিচ্যুতি। স্যার ভুল বা বিচ্যুত। হ্যাঁ স্যার ভুল বা বিচ্যুত। disperse from the expected value. হ্যাঁ, ডিসপার্সাল মানে ব্যাপ্তি, বিচ্যুতি। তাহলে সেক্ষেত্রে হয় কি, আমরা it is helpful to find out how wide ranging possible outcomes are there. The conventional measure is the standard deviation. Standard deviation এর মাধ্যমে কিন্তু আমরা এটা এই বিচ্যুতিটা বের করতে পারি। একটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে করতে হয়। Standard deviation compares all the actual outcomes with the expected value or mean outcome. It then calculates how far on average the outcomes deviate from the mean. How far, কত ব্যক্তিতে এটা deviate করতেছে mean এর সঙ্গে, average এর সঙ্গে। It is calculated using a formula. The basic idea is that the standard deviation is a measure of volatility. It's the measure of volatility. Volatility মানে কি? মানে কতটুক ভোলাটাইল, কতটুক এটা মানে এটা ব্যাপ্তিটা কত বেশি, বিচ্যুতিটা কত বেশি। ডেভিয়েশনটা তাই মেজার করে। The more the actual outcomes vary from the average outcome, the volatile the returns, and therefore the more risk involved in the investment decision. যত বেশি ব্যাপ্তি হবে তত বেশি এটা আমার জন্য রিস্কি হবে। The more actual outcomes vary from the average outcome, the more volatile the returns, and therefore the more risk involved in the investment decision. The formula says standard deviation formula আপনারা আগেও করছেন। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মিন দিয়ে রুট ওভার দিয়ে সামসান x - x বার স্কয়ার ডিভাইড বাই n। এটা একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে সুন্দর মতো বুঝতে দিচ্ছি এখানে। এটা জাস্ট পড়ে যাই। A company is considering whether to make product X or product Y. Product X করবে না product Y করবে, সে কনসিডার করছে। They cannot make both products. The estimated sales demand for each product is uncertain, and the following probability distribution of the net present values for each product has been identified. সেখানে estimated sales demand for each product is uncertain. Sales demanded uncertain, and the following probability distribution of the net present values for each product has been identified. সে এখন নেট প্রেজেন্ট ভ্যালুটা দিয়ে বিভিন্ন ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে একটা এক্সপেক্টেড ভ্যালু বের করার চেষ্টা করছে এখানে। তো নেট প্রেজেন্ট ভ্যালু এক্স এর ক্ষেত্রে আপনার $3000 হতে পারে, 3500, 4000, 4500, 5000 হতে পারে, এবং প্রত্যেকটার প্রবাবিলিটি সে হিসাব করছে এখানে, এক্সপেক্ট করছে বা প্রেডিকশন করছে বলতে পারবেন। $3000 এর প্রবাবিলিটি হচ্ছে 10% প্রবাবিলিটি, 0.1, আর এক্সপেক্টেড ভ্যালু বের করে হচ্ছে 3000 এর 10% মানে 300। 3500 প্রবাবিলিটি 20% বা 0.2, এক্সপেক্টেড ভ্যালু 700 মানে 3500 গুণ 0.2। 4000 এর এক্সপেকটেশন 0.4, 1600। 4500 এর প্রবাবিলিটি 0.2, 900। 5000 এর প্রবাবিলিটি 0.1, 500। তাহলে তার এই সবগুলোর প্রবাবিলিটিকে 3000 বা 3500 বা 4000 বা 4500 বা 5000
এই যে তার এক্সপেক্টেড যে ভ্যালু আছে নেট প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ এক্সপেক্ট ভ্যালু না, তার যে এক্সপেক্টেড মানে সম্ভাবনা যা আছে এই নেট প্রেজেন্ট ভ্যালুটার, সেটাকে আবার প্রবাবিলিটি রেশিও দিয়ে গুণ করে একটা টোটাল একটা এভারেজ একটা এক্সপেক্টেড ভ্যালু বের করছে, এটা 4000। তাহলে এটা একটা বিভিন্ন রেঞ্জ আর এই 4000টা হচ্ছে তার এক্সপেক্টেড এভারেজ একটা মিন। প্রোডাক্ট ওয়াইও তাই করছে 2000, 3000, 4000, 5000, 6000 প্রবাবিলিটি 0.5, 0.05, 0.1, 0.4, 0.25, 0.2 দিয়ে গুণ করে এক্সপেক্টেড ভ্যালু বের করছে 4450। এখন using an expected value approach, the company's decision would be to produce product Y. যদি এক্সপেক্টেড ভ্যালু যদি হিসাব করেন তাহলে x থেকে y এর এক্সপেক্টেড ভ্যালুটা 4450 যেহেতু বেশি, 450 টাকা যেহেতু বেশি, তাহলে এই অ্যাপ্রোচ যদি যাই তাহলে আমরা কোম্পানি কিন্তু প্রোডাক্ট Y টা ডিসিশন নিতে পারে। However, let's consider the standard deviation calculations for each product. এখন এক্সপেক্টেড ভ্যালু হিসাব করলে তো আমি 4450 যেহেতু বেশি, 450 যেহেতু x এর বেশি, সো এটা নিলাম। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে হয়তোবা আমার বিচ্যুতি কতটুকু, মানে আমার এই স্ট্যান্ডার্ড মিন থেকে আমার এনপিভি যে বিচ্যুতিটা আছে এগুলো আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখতে চাই যে আসলে বিচ্যুতিটা কতটুকু আছে, সেটা একটা হিসাব আমরা করব। তখন আমি হিসাব করতে গিয়ে আমরা এই ফর্মুলা অনুযায়ী ফেলবো এটাকে নেট প্রেজেন্ট ভ্যালু ডেভিয়েশন ফ্রম এক্সপেক্টেড ভ্যালু। এই 4000 থেকে 3000 গুলো বিয়োগ করবো, প্রত্যেকটা বিয়োগ করে করে আমরা স্কোয়ার করব। যেমন এক্স এর ক্ষেত্রে 3000 বিয়োগ 4000, 3500 বিয়োগ 4000, 4000 বিয়োগ 4000, 4500 বিয়োগ 4000, 5000 বিয়োগ 4000। এই যে এই 3500, 3500, 4000, 4500, 5000 এগুলোকে আমরা 4000 থেকে বিয়োগ করে তাহলে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু ডেভিয়েশন ফ্রম দ্য এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু তো আমরা 4000 বের করছি, তার ডেভিয়েশনটা কত বের করলাম, তারপরে ডেভিয়েশন গুলোকে আমরা স্কোয়ার করলাম। 1000 কে -1000 কে স্কোয়ার করলে 1 মিলিয়ন হয়, -500 কে স্কোয়ার করলে 2050 হয়, তারপরে 0 কে স্কোয়ার করলে 0 হয়, 500 কে স্কোয়ার করলে 250 হয়, আর 1000 কে স্কোয়ার করলে 1 মিলিয়ন হয়। এরপরে আবার এই স্কোয়ার ডেভিয়েশনকে আবার প্রবাবিলিটি ফ্যাক্টর দিয়ে গুণ করলাম 0.1, 0.2, 0.4, 0.2, 0.1 যেরকম ছিল আমাদের এক্স এর ক্ষেত্রে, সেটা দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আমাদের ওয়েটেড অ্যামাউন্ট এসে গেল। স্কোয়ার ডেভিয়েশনের প্রবাবিলিটি করে আমরা ওয়েটেড এভারেজ করে ওয়েটেড মিন করলাম একটা $3000 পেয়ে গেলাম, যোগ করলে আমাদের সাম অফ ওয়েটেড স্কোয়ার ডেভিয়েশন, তাহলে এটাও একটা এভারেজ, তাহলে 3 লাখ পেয়ে গেলাম। এখন এটাকে যদি স্কোয়ার রুট করেন, রুট ওভার করেন, তাহলে আমাদের 3 লাখকে রুট ওভার করলে 5,47,547.72 হয়। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম আমরা 547.72, আর যার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 4000। সেম একইভাবে প্রোডাক্ট ওয়াইটাও দেখবো, ওয়াইটাও আমরা 2000 দিয়ে দেখেন, ওয়াইটা 2000, 3000, 4000, 5000, 6000 আর এক্সপেক্টেড ভ্যালু 4450, তো বিয়োগ করবে একই রকম ভাবে 2000 থেকে 4500, 4450 বিয়োগ 3000 থেকেও বিয়োগ, 4000 থেকে 5000 থেকে 6000 থেকেও 4450 বিয়োগ করার পরে যা আসবে ওটাকে স্ট্যান্ডার্ড স্কোয়ার ডেভিয়েশন করলাম। করার পরে আবার প্রবাবিলিটি যেটা আছে ওয়াই এর ক্ষেত্রে, এই যে ওয়াই এর ক্ষেত্রে 0.05, 0.1, 0.4, 0.25, 0.20 বসালাম। বসায়া ওইটাকে আমরা ওয়েটেড এভারেজ করলাম, কইরা সাম এই সবগুলোকে ওয়েটেড যোগ করলাম, যোগ করে 1147.5 হইলো, যা 11,37,500। এটাকে আবার রুট ওভার করলে 1071.21 হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। সো এটা এক্সপেক্টেড ভ্যালু ছিল 4450। এখন বিচ্যুতি কার বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে? ওয়াই এর বেশি। হ্যাঁ, অথচ আমরা দেখেন যদি এক্সপেক্টেড ভ্যালুর ক্ষেত্রে যদি আমরা যদি এক্সপেক্টেড ভ্যালুর উপর যদি আমরা সিদ্ধান্ত নিই, তাহলে আমরা হয়তোবা এক্সট্রা প্রোডাক্ট ওয়াইটাই আমরা সিদ্ধান্ত নিব যে এটা এক্সপেক্টেড ভ্যালু বেশি। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখলাম যে না, বিচ্যুতিটা আবার প্রোডাক্ট ওয়াই এর ক্ষেত্রে বেশি। হ্যাঁ, মোর রিস্কি। তাহলে এবার আমরা সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত কি নিব, এটা সিদ্ধান্ত যিনি ডিসিশন মেকারের উপর নির্ভর করবে এখন সে কোন সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে এখন দ্য এক্সপেক্টেড নেট প্রেজেন্ট ভ্যালু ফর ইচ প্রোডাক্ট gives us an average value based upon the probability associated with the each possible profit outcome, যেগুলো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার আগে যে প্রসেসটা করছিলাম সেখানে আমরা যেটা পাইছিলাম সেটাই। If net present value is used for decision making, then on that basis product Y would be produced at it yields the highest return. যদি আমরা যদি এটার উপরে করি
এই একটুকুর মধ্যে যদি সিদ্ধান্ত নিই তাহলে তো আমরা প্রোডাক্ট ওয়াইটাকে বেছে দিব, সিদ্ধান্ত নিব। However, the net present value for each product does not indicate the range of profits that may result. By calculating the standard deviation, this allows us to identify a range of values that could occur for the profit for each product. Product Y has a higher standard deviation than product X and is therefore more risky. মানে প্রোডাক্ট Y এর ব্যাপ্তিটার বিচ্যুতির ব্যাপ্তিটা বেশি। There is not a significant difference in net present value. Net present value তে খুব significant difference নাই, 4000 আর 4450 for each product. However, product X is less risky than product Y and therefore the final selection will depend on the risk attitude of the company. Risk attitude কথাটা কেন আসলো? ওই যে আমরা রিস্ক টেকারে যে আমরা বিভিন্ন ধরনের সাইকোলজি আছে, রিস্ক এভার্স, রিস্ক টেকার, রিস্ক সিকার, হ্যাঁ, তিনটা পর্যায়ে পড়ছি একটু আগে, বুঝতে পারছি না। সেজন্যই এখন ওটা বলতেছি যে ফাইনাল সিলেকশন উইল ডিপেন্ড অন দ্য রিস্ক অ্যাটিটিউড অফ দ্য কোম্পানি। আবার এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কোএফিশিয়েন্ট করা যায়। আবার অনেক সময় দেখেন, if we have two probability distributions with different expected values, their standard deviation are not directly comparable. Compare করা যায় অনেক সময় যদি আমরা probability distribution যে এক্সপেরিমেন্ট করি, তখন কি কথা, একটা ওই যে তখন আবার একটা এভারেজ করে একটা পার্সেন্টেজ আনা যায়, ওটাকে বলে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স। যেমন we can overcome this problem by using the coefficient of variance, the standard deviation divided by the expected value. তখন কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা এক্সপেক্টেড ভ্যালুতে ভাগ করে দেব। মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা আছে এক্সপেক্টেড ভ্যালুতে ভাগ করলে কত পার্সেন্ট হইলো, সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। যেমন এখানে দেখেন আরটাও বলতেছে যে which measures the relative size of the risk. তখন রিলেটিভ সাইজ কত পার্সেন্ট, মনে করেন এক্ষেত্রে 1071 ভাগ 4450, এক্ষেত্রে 547 ভাগ 4000, তাহলে কত পার্সেন্ট হইল, যত পার্সেন্ট বেশি। which measures the relative size of the risk, তখন ওই সাইজ অফ দ্য রিস্কটা কত বেশি কত কম সেটা তখন স্ট্যান্ডার্ড করা যায়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য, যেমন মনে করেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য নাম্বারস 2, 7 and 9, যার গড় হচ্ছে 6, মিন 6 মানে 2 + 7 + 9, 18 ভাগ 3 মানে 6। এটা 6 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে হয় আমার 2.94. This last number is calculated by taking the square of the 3 deviations. যেমন 6 থেকে আমার 2 ভাগ করলে বিয়োগ করলে 4, 4 4 16 যোগ 6 থেকে 7 বিয়োগ করলে 1 1 1 1, তারপরে 6 থেকে 9 বিয়োগ করলে 3 3 3 9, তো 16 যোগ 9 1 যোগ 9 তাহলে 26। এটাকে দুটো ওভার করলে আমার 2.94 হয়, এই 2.94 ছিল আসলো। দেন দ্য ক্যালকুলেটিং স্কয়ার রুট অফ দ্য এভারেজ হইলে 2.94. In this case, the equal weighing is given to the three figures. The coefficient of variation is the standard deviation of the series divided by its mean, which is 0.49 in this case. মানে 2.49 কে আপনি মিন দিয়ে ভাগ করলেন, তাহলে আমার এখানে 0.49 চলে আসলো। এটা হচ্ছে coefficient of variance. These are all more or less সব টেকনিক্স। আপনি কিভাবে এটাকে প্রেজেন্ট করবেন, ম্যানেজমেন্ট হিসেবে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আনবেন, দেন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। সো অ্যাডভান্টেজ গুলো কি কি, এখানে টেক্স অ্যাকাউন্ট অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইকোনমিক ভ্যালুস। যে ইকোনমিক ভ্যালু যেটা আমরা পড়লাম সেটা অ্যাডভান্টেজ কি। ইকোনমিক ভ্যালুতে টেক্স অ্যাকাউন্ট অফ রিস্ক, যেন আমরা যেহেতু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে করি ওটা, তাহলে রিস্কটাকে আমরা অ্যাকাউন্ট ফর করলাম। তাহলে ইকোনমিক ভ্যালুতে এক্সপেক্টেড ভ্যালুতে টেক্স অ্যাকাউন্ট অফ রিস্ক একটা অ্যাডভান্টেজ। ইজি ডিসিশন রুল, সিম্পল। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি সাবজেক্টিভ, নট ইউজফুল ফর ওয়ান অফস, ইগনোরস অ্যাটিটিউডস টু রিস্ক, অ্যান্সার মে নট বি পসিবল। আদার এক্সপ্রেশন একই কথা মোটামুটি ঘুরে ফিরে। এইগুলো মোটামুটি আমাদের প্রবাবিলিটি সম্বন্ধে আমাদের আলোচনা। এবার এটাও একটা ইন্টারেস্টিং দেখেন, এটা আরেকটা টেকনিক, এটা হচ্ছে পে অফ টেবলস এন্ড ডিসিশন ক্রাইটেরিয়া। এটাও সিম্পল এন্ড ভেরি ইন্টারেস্টিং। এটা অ্যানাদার মেথড অফ ক্যালকুলেটিং ইয়োর রিস্ক
or assuming your risk. Payoff tables and decision criteria. তো এটা করে কি সাধারণত একটা পে অফ টেবিল করে। পে অফ মানে কি? পে অফ মনে করেন কন্ট্রিবিউশন, হ্যাঁ, কন্ট্রিবিউশনটা পে অফ, প্রফিট মানে কতটুকু আপনাকে দিল, পে অফ করলো। When evaluating alternative courses of action, management decision will often depend upon their attitude towards the risk. To consider the risk borne by each alternative, it is necessary to consider all the different possible profit or losses that may arise. A payoff table is simply a table that illustrates all possible profits or losses. ঠিক আছে, দেখেন এটার মধ্যে কিন্তু আমরা আনসারটা পেয়ে গেছি। আমার যত রকম পসিবল অপশনগুলো আছে, ওই পসিবল অপশনগুলোর মধ্যে আমার কি প্রফিট হতে পারে বা কি প্রফিট লস হতে পারে, এগুলোকে আমি একটা টেবিলে যখন সাজাইয়া প্লেস করব সিদ্ধান্ত নেওয়ার জন্য, ওইটাকে বলা যায়, ওই টেবিলটাকে বলা হয় পে অফ টেবিল। একদম সোজা কথা, একদম সোজা কথা। আমি বিভিন্ন ধরনের, আমার 3টা অপশন 4টা অপশন আছে, আমি এই অপশনগুলোতে আমি সাজাইয়া কত লস হতে পারে, কত ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে দেখতে পারি, আমরা কম্পেয়ার করতে পারি, তাহলে আমরা কত প্রফিট হতে পারে বা কত লস হতে পারে হিসাব করে আমি একটা টেবিলের মধ্যে চার্ট আকারে আনলাম। ওই চার্টটাই হচ্ছে পে অফ টেবিল। ওই চার্ট দেখে আমি সিদ্ধান্ত নিব যে আসলে আমার কোন সিদ্ধান্তটা বেটার, রিস্কটাকে তখন আমি অ্যানালাইসিস করতে পারবো। Two-way data tables, একটা two-way data table আমরা একটা ইলাস্ট্রেশন দেখব। Two-way data tables are used to represent interrelated data in an easy to understand manner. For example, consider a company who are unsure about both selling price and variable cost. একটা কোম্পানি unsure, জানে না সে তার সেলিং প্রাইস কি হওয়া উচিত কিংবা ভ্যারিয়েবল কস্ট তার কত হতে পারে। কারো একজন ওই যে কারোর বোধহয় একটা মাইকটা অন আছে, একটু নয়েজ আসছে, চেক করুন তো সবাই আপনাদের মাইক্রোফোনটা অফ আছে কিনা। আর অবশ্যই কথা বললে অবশ্যই মাইক্রোফোনটা অন করে কথা, আনমিউট করে কথা বলবেন। তো একটা কোম্পানি মানে তার সে প্রাইস এবং ভ্যারিয়েবল কস্ট সে বুঝতে পারতেছে না। দে বিলিভ দ্যাট সেলিং প্রাইস মে বি আইদার 40 or 50 ডিপেন্ডিং অন ডিফারেন্ট মার্কেট কন্ডিশনস। সেলিং প্রাইসটা তার 40 হতে পারে, 50 হতে পারে, মার্কেট কন্ডিশন কিছু এখন জানো না, বুঝতে পারতেছে না। And that variable production cost will be either 20 or 30 depending on the wage negotiations currently taking place. Variable cost of production cost সে হিসাব করতে পারতেছে না, $20 হতে পারে, $30 হতে পারে, আর সেলিং প্রাইসটা $40 হতে পারে, 50 হতে পারে। এখন সে একটা সিদ্ধান্ত তার নিতে হবে। The company has therefore got a number of potential contributions. তখন সে কন্ট্রিবিউশনটা হিসাব করতে গেলে তার এখন বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন তার রেজাল্ট আসবে। সেলিং প্রাইস 40, 50, আবার কস্টটা 20 হতে পারে, 30 হতে পারে, তাহলে কয়েক ধরনের সে কন্ট্রিবিউশন হিসাব করতে পারবে। The company has therefore got a number of potential contributions per unit that could be represented in a two-way table. সে একটা টেবিল সাজালে এই সিচুয়েশনগুলোকে সে ওখানে চার্টের মধ্যে এনে সে একটা পে অফ টেবিল করবে, এটাকে বলে পে অফ টেবিল। তো সে একদিকে সেলিং প্রাইস লিখলো $50, $40, $50, আর এদিকে লিখলো ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট $20, $30, আর এখানে যে লিখলো একটা কন্ট্রিবিউশন, তার কত কন্ট্রিবিউশন হলো। যদি সে সেলিং প্রাইস 40 থাকে, তার যদি ভ্যারিয়েবল কস্ট যদি $20 হয়, তাহলে তার প্রফিট হয়, কন্ট্রিবিউশন হয় $20, মানে 40 বিয়োগ 20 40। যদি তার $30 ভ্যারিয়েবল কস্ট হয়, তাহলে তার কন্ট্রিবিউশন হয় $10। আবার যদি তার $50 সেলিং প্রাইস হয়, ভ্যারিয়েবল কস্ট 20 হলে তার কন্ট্রিবিউশন হয় 30, মানে 50 বিয়োগ 20। আবার এখানে যদি ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন কস্ট $30 হলে তার কন্ট্রিবিউশন হচ্ছে $20। সে 4টা কন্ট্রিবিউশন পাইল। A user can interpret এখন একটা the table quickly and easily। এখন যেখানে কেউ মনে করেন এটা দেখলে সে এটা বুঝতে পারবে যে আসলে এখানে কি বলতে যাচ্ছে। এই যে পে অফ টেবিলের মধ্যে সে বুঝতে পারবে যে কি এখানে কি ইনফরমেশন আছে। It can be seen that, for example, that if selling price is 40 and variable production cost are 30, then the contribution per unit will be 10. 40 30 হলে তার $10 কন্ট্রিবিউশন হয়। এটা খুব সহজেই বুঝতে পারতেছি আমরা, এই পে অফ টেবিল থেকে বুঝতে পারতেছি। Two-way data table can be expanded to calculate expected contribution from different volume levels. এখন ডিফারেন্ট ভলিউম লেভেলস হলে এখন আমরা এক্সপেক্ট করে এটা আমি আরো হিসাব করতে পারবো। This will be explored further in the following illustration. আচ্ছা, আরেকটা ইলাস্ট্রেশন দেখেন।
এখানে কি বলছে? Geoffrey Ramsbottom runs the kitchen that provides food for various canteens throughout a large organization. তার একটা অর্গানাইজেশন আছে, সে বিভিন্ন ক্যান্টিনে খাওয়া সাপ্লাই দেয়। A particular salad is sold to the canteen for $10 and cost $8 to prepare. সে একটা সালাদ সাপ্লাই দেয়, এক ধরনের সালাদ ক্যান্টিনে সাপ্লাই দেয়, যার প্রাইস তার $10 এবং তার কস্ট পড়ে $8 করে। Therefore, the contribution per salad is $2. Based upon past demands, it is expected that during the 250-day working year, the canteens will require the following daily quantities. সে এখন পাস্ট যে ডিমান্ডগুলো ছিল সেখান থেকে সে এক্সপেক্ট করলো, সেখান থেকে মানে বিগত বছরগুলোর এক্সপিরিয়েন্স থেকে সে এক্সপেক্ট করতেছে যে 250 দিনে, এক বছরে 250 দিন তার সে ক্যান্টিনে সেল করতে পারবে এবং দ্য ক্যান্টিন উইল রিকোয়ার দ্য ফলোইং ডেইলি কোয়ান্টিটিজ। এবং ডেইলি বেসিস যদি হিসাব করে যায় তাহলে অন 25 days অফ দ্য ইয়ার, বছরের 25 দিন তার ডিমান্ড থেকে সে দিতে পারে 40টা সালাদ বা 40টা সালাদ সেখানে বিক্রি হয়। বছরের 50 দিন তার হয় 50টা সালাদ, বছরের 100 দিন হয় 60টা সালাদ, আর 75 দিন হয় 70টা সালাদ। টোটাল 250 দিনে তার এই হিসাব। 25 দিনে প্রতিদিন 40টা করে, 50 দিনে 50টা করে, 100 দিনে 60টা করে, 75 দিনে 70টা করে সালাদ তার ওখানে ডিমান্ড আছে বা রিকোয়ারমেন্ট আছে। The kitchen must prepare the salad in batches of 10 meals and has to decide how many it will supply for each day of the forthcoming year. তাকে মিনিমাম 10টা করে ব্যাচ সালাদ, মানে এক সালাদ বানালে মিনিমাম 10টা করে বানাতে হবে, and it has to decide how many it will supply for each day of the forthcoming year. তাহলে এটা একটা সিচুয়েশন যে এখন আগামী বছরের জন্য সে কিভাবে সে এটা রেডি করবে, সে একটা ফোকাসিং করতে যাচ্ছে। কনস্ট্রাক্টিং আ পে অফ টেবল, তখন সে একটা করলো কি, সে একটা পে অফ টেবল কনস্ট্রাকশন করলো। কিভাবে করলো? If 40 salads will be required on 25 days of a 250-day year, the probability that demand 40 salad is 25 days ভাগ 250 days মানে 0.1। 25 দিনের প্রবাবিলিটিকে সে প্রবাবিলিটি আনলো, দিনে হিসেবে প্রবাবিলিটি তার সে প্রবাবিলিটি পে অফ করলো 0.1 প্রবাবিলিটি করলো। 25 দিনকে 250 দিয়ে ভাগ করে 0.1 10% হিসাবে 0.1 প্রবাবিলিটি হিসাব করলো। প্রথমে সে প্রবাবিলিটি দেখতেছে, তারপরে লাইকওয়াইজ একই রকম ভাবে সে 50 দিনের ডিমান্ড 250 দিয়ে ভাগ করে সে করলো কি, ডিমান্ড অফ 50 সালাদ 50 দিন করলে .2 ডিমান্ড লাইকওয়াইজ পি হচ্ছে 0.2, ডিমান্ড 60.4। আচ্ছা, পঁচিশ দিনে 250, 50 ভাগ 250, না এটা কিভাবে করছে? 50 ভাগ 250, 100 ভাগ 50 ভাগ 250 0.2 হয়, ঠিকই আছে। 100 ভাগ 250, আমি হিসাবটা ভুল ভাবতেছিলাম, সেজন্য একটু কনফিউজ হয়ে গেছিলাম। 50 ভাগ 250 0.2, ঠিক আছে, 20%। তারপরে আবার এই যে 100 দিন ভাগ 250 দিন, তাহলে 40% হয় 0.4। আবার 75 ডেজ হলে 250 দিয়ে ভাগ করলে 30% হয়। তাহলে সে প্রবাবিলিটিটা বের করে ফেললো। তারপরে নাও let's look at the different values of profit or loss depending on the how many salads are supplied and sold. For example, if we supply 40 salads and all are sold, our profits amount to 40 into 2. যদি 40টা সালাদ বিক্রি করি তাহলে আমার প্রফিট হচ্ছে কি 2 টাকা করে $80, তাই না? যদি 50টা করি তাহলে আমার প্রফিট উইল বি, যদি we supply 50 salad but only 40 are sold, তাহলে 10টা আনসোল্ড থেকে যাবে। 10টা আনসোল্ড থেকে গেলে কিন্তু আমার $8 করে $80 লস
আর 40 টাকায় 2 টাকা করে লাভ। 40 টাকা 2 টাকা করে লাভ হলে আমার 80 টাকা লাভ, আর 10টা আনসোল্ড থেকে গেলে আমার 8 টাকা করে লস, পুরোটাই লস। তাহলে আমার তখন প্রফিট হবে 0। এভাবে করে নোট টু দ্যাট there is an upper limit to the potential profit in some instances. For example, we supply 60 sellers, then the maximum we can sell is 60 sellers with a profit of 2 per unit and $120 overall. সে আমাদের তখন প্রফিট। যদি আমি 60 sellers যদি সাপ্লাই দিই, 60 যদি আমার বিক্রি হয় তাহলে তো আমার 2 টাকা করে লাভ, তাহলে 120 টাকা লাভ হয়ে যাবে। If demand reaches 70 sellers, we can still only sell 60 sellers. যদি আমরা ডিমান্ড থাকে 70টা সালাদ কিন্তু আমরা সাপ্লাই দিলাম 60টা সালাদ, তাহলে তো আমরা কি হলো, তাহলে আমার ওই প্রফিট 120 হইলো। আমি তো 10টা সাপ্লাই দিলাম না, 60টা সালাদের 2 টাকা হিসেবে 120টা পেলাম। তাহলে এখন একটা পে অফ টেবিলে যদি আমরা সাজাই জিনিস, তখন আমাদের ইজি টু রিড হবে। এই ধরনের এই সব ইনফরমেশনগুলো যখন আমরা একটা পে অফ টেবিলে সাজাচ্ছি, তো পে অফ টেবিল উড অ্যাপিয়ার অ্যাজ ফলোস। তখন একটা পে অফ টেবিল সাজালে এইভাবে দাঁড়াচ্ছে। এখন এদিকে দিল সে ডেইলি সাপ্লাই, এদিকে দিল ডেইলি ডিমান্ড। ডেইলি ডিমান্ডের মধ্যে 40 সালাদ, 50 সালাদ, 60 সালাদ, 70 সালাদ, প্রবাবিলিটি যেটা বের করছিলাম 0.1, 0.2, 0.4, 0.3 যেটা হিসাব করে বের করছি সেটা। ডেইলি সাপ্লাই 40টা সালাদ, 50টা সালাদ, 60টা সালাদ, 70 সালাদ। এখন দেখেন ডেইলি সাপ্লাই যদি 40টা সালাদ হয়, ডিমান্ড যদি 40 থাকে, তাহলে আমাদের লাভ হচ্ছে কত? $80। $80। আচ্ছা, 2 টাকা করে, কোনো লাভও নাই লসও নাই, কিন্তু 40টা সালাদ দিলাম, ডিমান্ড আমাদের ডিমান্ড 50 ডিমান্ড, আর সালাদ হচ্ছে গিয়া 80টা। 40টা সালাদ সাপ্লাই দিলাম, ডিমান্ড সাপ্লাই হচ্ছে 40টা, ডিমান্ড হচ্ছে 50টা। তাহলে কি দাঁড়াচ্ছে? 40 দুগুণ 80, ডিমান্ড সাপ্লাই 40, ডিমান্ড 50। ঠিক আছে, ওই $2 করে প্রফিট দেখাচ্ছে, 40-50 প্রফিট আসছে না, এটাও $2 মাল্টিপ্লাই করে আসছে। ডিমান্ড আছে কিন্তু আমার সাপ্লাই আছে, কিন্তু ডিমান্ড বেশি, সাপ্লাই কম, আমার তো কোনো লস নাই এখানে। কিন্তু এখানে দেখেন ডিমান্ড আমার সাপ্লাই হচ্ছে গিয়া 50টা, আবার দেখেন ডিমান্ড হচ্ছে 40টা। এখন সাপ্লাই করে দিছি আমি বেশি, ডিমান্ড ছিল আমার কম, তাতে কি হয়েছে? আমার 8 টাকা করে 10টায় লস হচ্ছে কত? 10টা যে 10টা বিক্রি করতে পারি নাই 80 টাকা লস হয়েছে, আর যে 40টা বিক্রি করতে পারছে লাভ হয়েছে কত টাকা? 80। তাহলে 80 টাকা লাভ, 80 টাকা লস, তাহলে আমার পে অফ হচ্ছে কি 0। তবে আমার কোনটা ডিসিশন নেওয়া বেটার হবে? হ্যাঁ, আগে আসেন, আগে এটা শেষ করি, হিসাবটাকে বুঝিনি আমরা। আবার এটা দেখেন 80টা সালাদ আমার $60 সাপ্লাই করলাম, কিন্তু আমার ডিমান্ড ছিল 40, তাহলে 20টা তো আমার আনসোল্ড রয়ে গেল, তাই না? 20টায় আনসোল্ডে আমার কত টাকা লস হলো? 8 টাকা করে, 160 টাকা, $160 আমার লস হলো। হ্যাঁ, আর লাভ হলো কত টাকা? 40টা বিক্রি করলাম, 60টার মধ্যে 40টা বিক্রি করতে পারছি, 40 দুগুণ 80 টাকা লাভ করছি। 20টা বিক্রি করতে পারি নাই, 20 দুগুণ 8 20 160 টাকা লস হলো। তাহলে লস হলো 160 টাকা, লাভ হলো 80 টাকা, যোগ বিয়োগ করলে আমার 80 টাকা লস, নেট লস। ঠিক আছে না? এবার আসেন ডেইলি সাপ্লাই 70টা যদি হয় আর ডিমান্ড যদি 40টা থাকে, তাহলে কি আরো লস? 30টা আমার আনসোল্ড রয়ে যাবে, 40টা বিক্রি হবে, 30টা আনসোল্ড হয়ে যাবে। 30টা আনসোল্ড হলে আমার 3/24 $240 আমার লস চলে যাবে, আর $80 আমার লাভ হবে। 240 থেকে 80 বিয়োগ করলে $160 আমার লস চলে হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? সো এভাবে করে করে আমরা পে অফ টেবিলটা সাজালাম। তাহলে এখন দেখেন, this could then be used to determine the expected value from each daily supply level. এখন এবার আমরা কিভাবে করতেছি, এখন দেখেন expected value of supplying 40 salads সমান 0.1
80 প্লাস 0.2, 80 প্লাস 0.4, 80 প্লাস 0.3, 80 সমান 80। যদি এক্সপেক্টেড ভ্যালু করি, হ্যাঁ, 0.1 ইন্টু 80, 0.2 ইন্টু 80, 0.4 ইন্টু 80, 0.3 ইন্টু 80। স্যার এই লাইনটা স্যার বুঝলাম না স্যার। এটা এখন আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করবো সবগুলা। হ্যাঁ, যেমন মনে করেন 40 সালাদ, যদি 40 সালাদ সাপ্লাই হয় তাহলে আমরা টোটাল যদি করি, এই যে প্রবাবিলিটি 1.1, 0.2, 0.4, 0.3, তাহলে টোটাল 1 হইলে এক্সপেক্টেড ভ্যালু কত আসতেছে আমার? তাহলে 0.1 যোগ 0.2 যোগ 0.4 যোগ 0.3 সমান 1 পুরো হয় না? তাহলে আমি এক্সপেক্টেড ভ্যালু বের করতে হলে আমাকে সব যোগ করব। তাহলে এটা দিয়ে এটা গুণ করে, এটা দিয়ে এটা গুণ করবো, এটা দিয়ে এটা গুণ করবো, এটা দিয়ে গুণ করবো, তখন আমার টোটাল আবার আসবে। যেমন মনে করেন 50 সালাদ দেখেন, 50 সালাদে কি হচ্ছে আমার? 0.1 প্রবাবিলিটি ইন্টু 0, 0.2 প্রবাবিলিটি ইন্টু 100, তাহলে কত হয়? 0.4 প্রবাবিলিটি ইন্টু 100 কত হয়? 0.3 ইন্টু 100 কত হয়? তারপরে সব যোগ করলে আমার এক্সপেক্টেড ভ্যালু বের হয়। আমার এক্সপেক্টেড ভ্যালু তো একটু আগে শিখছি, আমরা একটু আগে এক্সপেক্টেড ভ্যালু যেভাবে শিখছি সেভাবে আপনারা করেন দেখি। এটা 50 সালাদটা করেন, যেকোনো একটা করেন, ক্যালকুলেটর মানেন না, ক্যালকুলেটর করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখন দেখেন 0.1 ইন্টু 0 প্লাস 0.2 ইন্টু 100, 0.2 ইন্টু 100 মানে কত? 20, 0.4 ইন্টু 100 কত? 40, 0.3 ইন্টু 100 কত? 30, তাহলে 20, 40, 30, 20, 40, 60 আর 30 90, তাহলে এটার এক্ষেত্রে 60 ক্ষেত্রে 50 ক্ষেত্রে হচ্ছে 90, যেখানে হিসাব করা বলাই আছে এক্সপেক্টেড ভ্যালু। 40 সালের ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু 80, 50 সালের ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু 90, 60 সালের ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু 80, আর 70 সালের ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু 30। এবার আমরা তো বুঝে গেলাম জিনিসটা পে অফ টেবিল থেকে আমরা হিসাবটা পেলাম। এবার অন দ্য বেসিস অফ এক্সপেক্টেড ভ্যালুস, এই যে এক্সপেক্টেড ভ্যালুকে বের করলাম, the best strategy would be to supply 50 salads and gain expected value of 90। তাহলে আমাদের এইভাবে করে আমরা বেস্ট স্ট্র্যাটেজি যে হবে আমাদের 50 সালাদ করা, তাতে হবে কি আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা সবচেয়ে বেশি হয়, 90 হয়। মানে 40 সালাদের ক্ষেত্রে 80 হয়, 50 ক্ষেত্রে 90 হয়, 60 ক্ষেত্রে 80 হয়, 70 ক্ষেত্রে 30 হয়। তার সবচেয়ে বেশি কার? 50 ক্ষেত্রে 90 এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে। এই একটা হিসাবের মাধ্যমে আমরা এক্সপেক্টেড ভ্যালু একটা পে অফ টেবিল করে এক্সপেক্টেড ভ্যালু যার বেশি সেটা বের করলাম। বের করে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে আমাদের বেস্ট স্ট্র্যাটেজি উড বি টু সাপ্লাই 50 salads and gain an expected value of 90। ঠিক আছে, আরেকটা দাও আছে এখানে, অলমোস্ট একই জিনিস, বাট স্যার আজকে এতটুকু থাকছে, অনেক পড়ে ফেলছি স্যার। আমাদের কি সময় আছে এখন আর? না স্যার, সময় আছে স্যার। আচ্ছা, এটা ইজি। এনিওয়ে নেক্সট ক্লাসে এটা করে আমরা ম্যাক্সিমাক্স মিনিম্যাক্স করব, তারপরে নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে দিয়ে আমরা আগায় যাবো ইনশাআল্লাহ। সো ঠিক আছে, আই হোপ আপনাদের বোর লাগে নাই। বোর লাগছে নাকি? না স্যার, স্যার না স্যার, স্যার আজকের যে ইলাস্ট্রেশন আমরা যেটা করছি সলিউশন সহজটা স্যার, এটা একটু আরেকবার কালকে একটু রিভিউ দিয়ে দিবেন। বুঝিনি কোনটা কথা বলছিলেন স্যার? এখন আমরা যে ম্যাথটা করলাম না, মানে আগামী ক্লাসে আমরা এটা দিয়ে আবার যদি কি শুরু করি তাহলে স্যার একটু ভালো হতো। এটা তো স্যার একটু গ্যাপ ছিল আর কি। হ্যাঁ, আগামী ক্লাসে এটা ওই যে পরে যেটা আমরা এটা ঠিক আছে, একটু ভালো হয় যদি পরে যেটা আমরা মানে আরো ইজি হবে আর কি। আগামী ক্লাসে আবার টাচ করবো, অসুবিধা নেই। এক্সাম্পল 2টাতেও একই রকম জিনিস আছে, আগামী ক্লাসে টাচ করে তারপর আমরা আগায় যাবো আর কি। ঠিক আছে, আর আপনারা আজকে যে ক্লাসটা করলাম সেটা রিভিউ করবেন বাসায়। রিভিউ করলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা থাকবে না। আমাদের প্রিপারেশনটা কিন্তু এভাবে নিতে হবে। আমার ক্লাসের সঙ্গে সঙ্গে আপনাকে রিভিউ করবেন। আপনারা পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি একটু বলে দিই আপনাকে কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। আমার যে ক্লাস করতে আপনারা যে আমার সাথে যে ক্লাস করতেছেন, এই ক্লাস থেকে আপনার বাসায় একবার রিভিউ করবেন, তাহলে আপনার একবার পড়া হয়ে গেল। সেকেন্ড টাইম আপনারা আবার ওইটাকে বাসায় নিজেরাই রিভিউ করবেন, সেকেন্ড টাইম রিভিউ হবে। থার্ড টাইম আরেকবার পড়বেন। 3বার যদি এই যে আপনারা রিভিউ করেন, আপনাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এবং এটা খুব কঠিন কিছু হবে না পরীক্ষা পাস করা। ভেরি ইজি,
ভেরি প্র্যাকটিক্যাল এবং ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ, আজকে এখানেই শেষ করি। ওকে স্যার, ওকে স্যার। আল্লাহ আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।